আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের আরো একটি নতুন চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই সহজ একটা চ্যাপ্টার। যদি তোমরা সূত্রগুলো খুব ভালো করে পারো তাহলে এই চ্যাপ্টার নিয়ে ওইরকম কঠিন কোনো কোয়েশ্চেন হয় না। যে সূত্রগুলো জানা থাকলে সূত্র থেকে এমসিকিউ আসবে, তোমরা সূত্রগুলো just সুন্দর করে ব্যবহার করতে পারলে আশা করি এই চ্যাপ্টার থেকে যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে পারবা। তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে দেখো এখানে আলোর বিভিন্ন ধরনের এই সূত্র নিয়ে আলোচনা করা আছে। তো এখানে দেখো দেওয়া আছে হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে ই ডট বাই বি নট। সি দিয়ে আমরা কি বোঝাই? সি মানে হচ্ছে আলোর বেগ। তো এই যে সূত্রটা এটাকে আমরা বলতে পারি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ। আচ্ছা, পরবর্তী দেখো ইজ ইকুয়াল টু ই নট সাইন টু পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। আচ্ছা, আমরা কি জানি আলো হচ্ছে একটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তাই না? সো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ যদি হয় তার মানে কি আলোর মধ্যে হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র আছে এবং কি চৌম্বক ক্ষেত্র আছে। তো এখন কথা হচ্ছে যেহেতু তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র আছে, তো দুইটা আলাদা আলাদা দুটো সূত্র থাকবে। তো দেখো ইজ ইকুয়াল টু ই নট সাইন টু পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র নির্ণয়ের যে সূত্রটা এটা। সরি, তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, ওয়েট। আচ্ছা, আর পরবর্তীতে যেটা আছে দেখো বি ইজ ইকুয়াল টু বি নট সাইন টু পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র। এখন কথা হচ্ছে আলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ তোমরা পড়লে, এখন কথা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কি কি বৈশিষ্ট্য থাকবে এই জিনিসটা তোমাদের জানা দরকার। এখান থেকে এমসিকিউ আসতে পারে। তাহলে দেখো এই যে এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো থাকতে পারে এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট একবার করে রিডিং করে নেবে। এখানে প্রথম যেটা দেওয়া আছে দেখো, তরঙ্গ সঞ্চালনের অভিমুখে ই এবং বি উভয়ই পরস্পরের উপর লম্ব। কেন? এই দেখো আলো যখন একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হয় তারা এই যে ঠিক এইভাবে চলে। চিত্রটা একটু খেয়াল করো তোমরা, যেখানে চিত্রটা খেয়াল করে দেখো এই যে এটা যদি তড়িৎ ক্ষেত্র হয় আর এটা যদি চৌম্বক ক্ষেত্র হয় তাহলে তারা দেখো পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থান করছে। তো এটাই বোঝাচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে বা পরস্পরের উপর হচ্ছে লম্ব। এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। তো তারপর এখানে দেখো বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, এটা আসতে পারে যে কার সূত্র মেনে চলে, এটা একবার দেখে রাখবা। তারপর হচ্ছে সঞ্চালনের কোনো মাধ্যম প্রয়োজন হয় না, তড়িৎ চৌম্বকীয় মাধ্যম ছাড়াই চলতে পারে। এই জিনিসগুলো তোমরা একটু দেখে রাখবা। তারপর হচ্ছে আহ এটা দেখবা প্রতিফলন ও প্রতিফলনের সূত্র মেনে চলে, এটা দেখবা। আরেকটা জিনিস দেখো নিচে দেওয়া আছে 8 নম্বরে, যে তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে শক্তি হ্রাস পায়। কারণ দেখো তরঙ্গ দৈর্ঘ্য যেটা হচ্ছে ল্যামডা এবং শক্তি যেটা হচ্ছে ই, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ একটা যদি বৃদ্ধি পায় তাহলে আরেকটা কি কমবে। সো এই সূত্র অনুসারে তোমরা এই জিনিসটা মনে রাখবা। এবং আরেকটা জিনিস মনে রাখবা যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কণা এবং তরঙ্গ দৈর্ঘ্য দুইটাই আছে। তো এই জিনিসগুলো হালকা একটু রিডিং দিয়ে রাখবা, যদি থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে তাহলে যেন এখান থেকে তোমরা করতে পারো বা পারো। তারপরে যেটা দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে পয়েন্টিং ভেক্টরের একটা সূত্র দেওয়া আছে। এই সূত্রটা দেখবে এখানে ডিরেক্ট সূত্রটা আসতে পারে। তাই আমরা লিখে দিই পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর এটা বিজ্ঞানী নাম অনুসারে এটা নাম আসছে হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তার পরবর্তী যে সূত্রটা আছে এটা তোমরা 19 পড়ে আসছো, দেখো এটা হচ্ছে প্রতিসরণাঙ্ক নির্ণয়ের সূত্র। প্রতিসরণাঙ্ক। Just a minute. অর্থাৎ স্নেলের যে সূত্রটা আছে সেটা হচ্ছে প্রতিসরণাঙ্ক নির্ণয়ের সূত্রটা হচ্ছে এটা। তারপর লাস্টে যেটা আছে ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ এফ, এটা হচ্ছে শক্তি, ফোটনের শক্তি। ফোটনের শক্তি। তো এই সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। আর এখানে দেখো ডাইন সাইডে আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, যে সূর্য থেকে আমরা যে আলো শক্তি পাই তার তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে পৃথিবীতে আসে। কজ আলো হচ্ছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবা। তারপর হচ্ছে এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে আর বা অনুপ্রস্থ তরঙ্গ, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও দেখবা। তারপর হচ্ছে আলোর বেগ নির্ণয়ের যে সূত্রটা এখানে দেওয়া আছে, সি ইজ ইকুয়াল টু 1/√ওভার অফ মিউ নট ইপসাইলন নট, এটা দেখবা। আর এখানে দেখো এই যে এই মানটা 8.85 ইন্টু 10 ইনভার্স, এটা খুবই ইম্পর্টেন্ট। আর ইপসাইলন নট দিয়ে যে জিনিসটা বোঝা সেটা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা।
এপসাইলন নট মানে হচ্ছে শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। আমি লিখে দিই ভেদন যোগ্যতা জাস্ট ভেদন যোগ্যতা। তার পরবর্তীতে দেখো মিউনেটের যে একটা মান দেওয়া আছে শূন্য মাধ্যমে, এই মানটা মনে রাখবা। আর মিউ নট দিয়ে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শূন্য মাধ্যমে আপেক্ষিক প্রবেশ্যতা। আমি জাস্ট আপেক্ষিক প্রবেশ্যতাটা এখানে লিখে দিচ্ছি, প্রবেশ্যতা। তো এটাই হচ্ছে মেইন জিনিস। আর আলোর ব্যাগের মান দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু হচ্ছে ই বাই বি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের যে মানটা, এটা যদি আমরা এখানে আহ, ভাগ আকারে লিখি তাহলে আমরা আলোর ব্যাগ পাবো। আর সেটার মান হচ্ছে 3 × 10⁻⁸ এমএস ইনভার্সন। আশা করি তোমরা সকলেই পারো। তো তার পরবর্তীতে দেখো আমরা একটা ম্যাথ করি এখন। এখানে প্রথম যে ম্যাথটা দেওয়া আছে দেখো, কোন তড়িৎ চৌম্বক তরঙ্গের সাথে সংশ্লিষ্ট তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ সমীকরণটি হচ্ছে ইজ ইকুয়াল টু হচ্ছে 60 sin x/সিটি। তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান কত এটা চাইছে, এবং হচ্ছে তড়িৎ ক্ষেত্রকে কিভাবে প্রকাশ করা যায়। এখানে তো তিনটা জিনিস চাইছে। প্রথমত হচ্ছে তড়িৎ ক্ষেত্রে যে সর্বোচ্চ মান এটা নির্ণয় করতে হবে, দ্বিতীয়ত চৌম্বক ক্ষেত্রে যে সর্বোচ্চ মান ওইটা আমাকে নির্ণয় করতে হবে, এবং তৃতীয়ত আমাকে বলছে যে চৌম্বক ক্ষেত্রকে কিভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, এই অঙ্কটি শুরু করার ক্ষেত্রে এখানে আমরা যে সমীকরণটা দেওয়া আছে তড়িৎ ক্ষেত্রে, এটা আমরা যদি আগে লিখি, ইজ ইকুয়াল টু হচ্ছে 60 sin x/সিটি। তো এটার ক্ষেত্রে যদি আমরা আদর্শ সমীকরণটা তুলনা করি, দেখো আমরা আদর্শ একটা সমীকরণ পড়ে আসছিলাম একটু আগে, যে দেখাই যে ইজ ইকুয়াল টু ই নট সাইন 2π/সিটি-এক্স। এখানে যেভাবে সমীকরণটা দেওয়া আছে ঠিক এভাবে যদি আমরা তুলনা করি, তাহলে ইজ ইকুয়াল টু ই নট ছিল, দ্যাটস ওয়াই আমরা এখানে ই নটের মান যেটা লিখতে পারি সেটা হচ্ছে 60, এবং ই নটের যে একক সেটা হচ্ছে NC−1, অর্থাৎ নিউটন পার কুলম্ব। এখন দেখো আমাদের যে প্রথম যেটা বলছিল তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, আমরা কি তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মানটা পেয়ে গেছি না? সেটা হচ্ছে 60। এখন পরবর্তী যেটা বললো যে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান কত। এখন আমরা একটা সূত্র দেখে আসছিলাম, দেখো সি ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট বাই বি নট। এখন আমার কাছে আমাকে যেটা নির্ণয় করতে হবে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান, অর্থাৎ আমাকে বি নটের মানটা নির্ণয় করতে হবে। আমরা যদি বি নটের মানটা নির্ণয় করি তাহলে হবে ই নট বাই সি। এখন দেখো আমরা ই নটের মানটা মাত্র পাইলাম না, সেটা হচ্ছে 60। আর সি এর মান কি? 3 × আলোর বেগ, যেটা 3 × 10⁸ বুঝতে পারছো? এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে যেটা আসবে 20 × 10⁻⁸। এটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। এখানে আমরা দুইটা কোয়েশ্চেন সলভ করে ফেলছি। এখন তৃতীয়ত যেটা বলছে চৌম্বক ক্ষেত্রকে কিভাবে প্রকাশ করা যায়। তো আমরা দেখছিলাম যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুইটা একটা তরঙ্গ, আলোর আলোর মধ্যে দুইটা তরঙ্গ থাকে, আহ, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র। সো যেহেতু আমরা একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, এখন দেখো এখানে তড়িৎ ক্ষেত্রের যে এই সমীকরণটা এখানে এটা যেভাবে দেওয়া আছে আমরা চৌম্বক ক্ষেত্রটা ঠিক সেভাবেই নির্ণয় করবো। এখন যেহেতু তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে এখানে ই ইজ ইকুয়াল টু 60, আমরা এটা লিখে ফেলি আগে এখানে। ই ইজ ইকুয়াল টু হচ্ছে 60 sin x-সিটি। তাহলে আমরা যখন চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করবো তাহলে ই এর জায়গায় হয়ে যাবে হচ্ছে বি। পুরোপুরি সবকিছুই সেম থাকবে, জাস্ট এটা চৌম্বক সর্বোচ্চ যে মানটা সেটা জাস্ট চেঞ্জ হবে। বি ইজ ইকুয়াল টু বি নট। তো আমি বি নট এর মান কত পাইছিলাম, দেখো একটু আগে পাইলাম 20 × 10⁻⁸। এই যে দেখো বি ইজ ইকুয়াল টু বি নট এর মানটা আমরা লিখলাম, তারপর বাকি যেটা আছে সেটা সেম থাকবে, সাইন x-সিটি। এটাই হচ্ছে সমীকরণ, চৌম্বক ক্ষেত্রের সমীকরণ। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে এখানে দেখো, কোন মাধ্যমের আপেক্ষিক বেদনযোগ্যতা ও আপেক্ষিক প্রবেশ্যতা যথাক্রমে 16 এবং 4 হলে ওই মাধ্যমে আলোর গতি কত। আচ্ছা, এখানে তোমাদের যেটা মেইনলি খেয়াল করতে হবে, দেখো এখানে কিন্তু শূন্য মাধ্যমে বলা নাই, এখানে বলা আছে হচ্ছে কোন মাধ্যমের আপেক্ষিক বেদনযোগ্যতা। অর্থাৎ এখানে তোমরা যদি শূন্য মাধ্যম বা ইপসাইলন নট ইউজ করে ফেলো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা ভুল হবে। তো এইটাই মেইনলি যদি খেয়াল রাখতে পারো তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে লিখি যা যা দেওয়া আছে। তাহলে কোন মাধ্যমের আপেক্ষিক বেদনযোগ্যতা, তো আমরা আপেক্ষিক বেদনযোগ্যতাকে কি দিয়ে প্রকাশ করি? এপসাইলন দিয়ে। এখানে কি এপসাইলন নট দিব? অবশ্যই না, কজ এখানে শূন্য মাধ্যম নাই। সো এগুলো যে কোনো একটা মাধ্যম দিলাম,
যে কোনো মাধ্যমে আপেক্ষিক বেতন যোগ্যতা হচ্ছে ইপসাইলন নট আর ইজ ইকুয়াল টু হচ্ছে 16। কিন্তু 16 লেখার আগে আমরা একটা জিনিস একবারে ইপসাইলন নট আর কে আমরা কে দিয়ে প্রকাশ করতে পারি। কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, আমরা লিখে দেই। আচ্ছা, পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট লিখলাম। আচ্ছা, তো এটা মান দেওয়া আছে কত? 16, যেহেতু এটা শূন্য মাধ্যমে নেই। দ্বিতীয়ত দেওয়া আছে যেটা আপেক্ষিক প্রবেশতা হচ্ছে 4। সো আপেক্ষিক প্রবেশতাকে আমরা লিখতে পারি হচ্ছে মিউ নট, এটাও যেহেতু কোনো মাধ্যম, সো আমরা আর দিয়ে প্রকাশ করলাম ওই একই মাধ্যমে। তাহলে মিউ নট আর এর মান দেওয়া আছে হচ্ছে 4। তো এখন আমাকে যেটা বললো ওই মাধ্যমের আলোর দ্রুতি কত আছে, আমরা একটা সূত্র পড়ছিলাম। দেখো প্রথমে আমরা যে সূত্র আলোর সূত্রটা দেখাইছিলাম, সি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 1/μ0 × ε0। এটা আমরা শূন্য মাধ্যমের ক্ষেত্রে পড়ছিলাম, কিন্তু এখানে কিন্তু শূন্য মাধ্যম নাই। আচ্ছা, এটা আমরা লিখলাম। তার পরবর্তীতে এখন যদি আমরা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এটা নির্ণয় করতে চাই, তাহলে সূত্রটা কেমন হবে? লাইক সি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√μ হচ্ছে এটা হচ্ছে শূন্য মাধ্যম, আর এটা হচ্ছে যে কোনো মাধ্যম। এটা হচ্ছে যে কোনো মাধ্যম, এটা হচ্ছে শূন্য মাধ্যম। আচ্ছা, এই দুইটা জিনিস আমরা জাস্ট ব্র্যাকেটে মনে রাখার জন্য দিলাম, ঠিক আছে। কিন্তু এখানে বললো যে যে কোনো মাধ্যমে আমার আলোর দ্রুতিটা চাইছে। আচ্ছা, এখন যেটা কথা, আমার যতটুকু মান দেওয়া আছে, এই জাস্ট এখানে পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট দেওয়া আছে আর হচ্ছে আপেক্ষিক প্রবেশতা দেওয়া আছে। তো এটা থেকে আমরা কিভাবে দ্রুতি নির্ণয় করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখো আমরা ডান সাইডে যদি লিখি, আমরা যদি ওই মাধ্যমে নির্ণয় করতে চাই, সি প্রাইম ইজ ইকুয়াল টু যেটা হবে √1/μ হচ্ছে ইপসাইলন, যেটা আমরা একটু আগে মাত্র দেখলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কি আমরা এখন লিখতে পারি যে যে মিউ যেটা, এটা মিউ মানে কি যে কোনো মাধ্যমে, সো এটাকে আমরা যেভাবে লিখতে পারি এভাবে লেখা যায় মিউ নট ইন্টু, আমরা এটা দিয়ে ইন্টু বোঝাচ্ছি, ইন্টু হচ্ছে মিউ নট ইন্টু হচ্ছে আর মিউ ইন্টু আর, অর্থাৎ শূন্য মাধ্যমে এবং হচ্ছে যে কোনো মাধ্যমে এটা গুণ করলে আমরা এটাকে মিউ হিসাবে লিখতে পারি। তার পরবর্তী দেখো এপসাইলন যেটা, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কে ইন্টু হচ্ছে এপসাইলন নট, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা যদি আলাদা করে লিখে দিই, √1/μ0 × ε0, জাস্ট যেগুলো নট আছে এগুলোকে আমরা আলাদা লিখলাম, ইন্টু আবার সেম ভাবে 1/, লিখতে পারি হচ্ছে মিউ আর ইন্টু হচ্ছে কে। জাস্ট এই সেম জিনিসটাকে আমরা আলাদা করে লিখলাম। এখন দেখো আমরা যেটা করছিলাম, আমরা এখানে একটা জায়গা করে নিই, ওয়েট। আচ্ছা, এখন দেখো আমরা √1/μ0 এটাকে আমরা কি লিখছিলাম, এই যে 1/μ0 যদি আমরা এই যে এখানে তাকাই, দেখো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে সি, তাহলে এটার জায়গায় আমরা লিখে ফেলতে পারি হচ্ছে 3। এখানে আমরা সি লিখলাম, আর এখানে যেটা দেওয়া আছে √1/μr ইন্টু হচ্ছে কে। দেখো এখানে তোমার সবকিছুর মানে দেওয়া আছে, এই যে মিউ আর এর মান দেওয়া আছে হচ্ছে 4, আর কে এর মান বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান দেওয়া আছে হচ্ছে 16। তো তোমরা জাস্ট এখানে মানটা ইনপুট করে দিবা, ক্যালকুলেশন করলে যেটা আসবে 3/8 to 10⁻8 অ্যাভারেজ ইনভার্স 1, যেহেতু এখানে দ্রুতি বলছে একক অ্যাভারেজ ইনভার্স 1। সো এটাই হবে হচ্ছে আনসার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এই টাইপের অঙ্ক কিন্তু আসে মাঝে মাঝে, তোমাদের পজিশন গুলো আগায় দিবে একটু অন্যরকম বিষয়গুলো, বাট একটু জানা থাকলে তোমরা অনেক একটু আগায় দিতে পারবা। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, দেখো এখন আমরা নতুন একটা টপিক শুরু করবো, সেটা হচ্ছে ব্যাটারি চার্জ এবং হচ্ছে দ্বিচির সম্পর্কিত। তো এক্ষেত্রে প্রথম যে সূত্রটা আসছে, দেখো দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2π/λ ইন্টু হচ্ছে পথ পার্থক্য। এখান থেকে যে প্রথম যে সূত্রটা, এখান থেকে একটা ম্যাথ থাকবে, এটা সবসময় থাকে, প্রতিটা পরীক্ষায় থাকে, এবারও থাকবে ফার্স্ট অ্যাডমিশনে। সো এই সূত্র থেকে যে ম্যাথ গুলো আসতে পারে সেটা তোমরা একটু ভালো করে দেখবা, আমরা কয়েকটা এক্সাম্পল দেখা দিব। এখানে হয়তো তোমার দশা পার্থক্য অথবা পথ পার্থক্য যে কোনো একটা মান দেওয়া থাকবে, তোমার নির্ণয় করতে হবে, এখানে আর ঘুরে কোনো কোয়েশন আসবে না। সো এই যে এখান থেকে যে 1 নাম্বার, এটা তোমরা মোটামুটি আগে থেকে শিওর করে ফেলতে পারো। পরবর্তীতে যেটা দেওয়া আছে পথ পার্থক্য ইজ ইকুয়াল টু হচ্ছে n λ। আচ্ছা, এটা কখন হবে জানো? এটা হচ্ছে যখন গঠনমূলক ব্যতিচার হবে।
গঠনমূলক টিচার। যখন গঠনমূলক হবে তখন আমরা লিখতে পারবো হচ্ছে পথ পার্থক্য ইজ ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। তো দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন দেওয়া আছে, দেখো এই যে আরেকটা সূত্র দেওয়া আছে, পথ পার্থক্য ইজ ইকুয়াল টু হচ্ছে এন প্লাস হাফ ইন্টু হচ্ছে ল্যামডা। এটা কখন হবে জানো? এটা হচ্ছে যখন ধ্বংসাত্মক হবে, ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক যেটা সেটাকে আমরা বলতে পারছি কনস্ট্রাকটিভ, আর ধ্বংসাত্মক এটা আমরা ইংলিশে বলতে পারছি ডিস্ট্রাকটিভ। আমরা বাংলায় লিখে দিই ধ্বংসাত্মক ব্যতিচার। যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য এই চ্যাপ্টারের শেষের দিকে আমরা ইংলিশ যে টার্মস গুলো থাকবে এগুলো আমরা পরবর্তীতে অ্যাড করে দিব। আচ্ছা, 4 নম্বরের সূত্রটা এখানে দেওয়া আছে, দেখো এক্স এন ইজ ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা টি ডিভাইডেড বাই হচ্ছে এ। আচ্ছা, এই সূত্রটা কখন হবে জানো? যখন সুন্দর করে লিখে দিচ্ছি, দেখো কেন্দ্রীয় চরম হচ্ছে উজ্জ্বল। আর যখন তোমাকে প্রশ্নের মধ্যে বলবে যে কেন্দ্রীয় চরম থেকে এনতম, অর্থাৎ এখানে তোমার 1 2 3 এগুলো থাকতে পারে, বা 3তম উজ্জ্বল ডোরার দূরত্ব কত বা 5তম দূরত্ব কত, তখন তোমরা এই সূত্রটা ইউজ করবা। আর এখানে কোনটা দিয়ে কি বুঝাচ্ছে এটা আমরা একটু পরবর্তীতে আমরা সুন্দর করে বুঝাই দিব। আপাতত কোন সূত্র দিয়ে কি বোঝায় এই জিনিসগুলো আমাদের আগে ক্লিয়ার থাকতে হবে। তার পরবর্তীতে দেখো 5 নম্বর সূত্রটা যেটা বলছে ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে এ। আচ্ছা, এখানে 5 নম্বর আর 6 নম্বর সূত্রটা দেখো প্রায় সেম। একটা হচ্ছে ডেল এক্স আর একটা হচ্ছে এক্স, জাস্ট এখানে পার্থক্যটা হচ্ছে যে টু টু ছাড়া বাকি সবকিছু কিন্তু একই রকম। আমার কথা হচ্ছে এই দুইটা সূত্র নিয়ে অনেক প্রবলেম হয় যে তোমরা কখন কোন সূত্রটা ইউজ করবা। তো এই জিনিসটা খুব ভালো করে দেখো, আমি সুন্দর করে এখানে ব্যাখ্যা করে বলে দিচ্ছি। 5 নম্বরের ক্ষেত্রে ডেল এক্স যেটা, সেটাকে বিভিন্নভাবে প্রকাশ করা যেতে পারে। প্রথমত এখানে যেটা থাকতে পারে যে পাশাপাশি যদি উজ্জ্বল যদি থাকে, অর্থাৎ পাশাপাশি দুটি উজ্জ্বল, এখানে এটা থাকতে পারে। অথবা এখানে থাকতে পারে যে পাশাপাশি দুটি অন্ধকার, লাইক লিখি পাশাপাশি দুটি অন্ধকার। আচ্ছা, পাশাপাশি দুটি উজ্জ্বল থাকতে পারে, অথবা পাশাপাশি দুটি অন্ধকার ডোরা দূরত্ব বলতে পারে। অথবা এখানে তোমার বলা থাকতে পারে যে ডোরা ব্যবধান, লিখি ওয়ে ডোরা ব্যবধান। এটা কিন্তু আমরা ডেল এক্স এর ক্ষেত্রে লিখতেছি। তো ডোরা ব্যবধান থাকতে পারে, অথবা যদি ইংলিশে থাকে তাহলে এখানে থাকতে পারে ফ্রিঞ্জ গ্যাপ, অর্থাৎ ফ্রিঞ্জ এফ আর আই এন সি ই ফ্রিঞ্জ গ্যাপ। আচ্ছা, এখানে যদি তোমাকে বলে যে পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত, অথবা যদি বলে যে পাশাপাশি দুটি অন্ধকার ডোরার দূরত্ব কত, অথবা যদি বলে যে ডোরা ব্যবধান কত, অথবা যদি থাকে যে ফ্রিঞ্জ গ্যাপ কত, এই সবগুলার একটাই সূত্র, সেটা হচ্ছে ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে এ। তো বিভিন্ন ভাবে থাকতে পারে, তোমাদের সূত্রটা ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে, আর হচ্ছে কি কি বোঝাচ্ছে এই জিনিসগুলো জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে আশা করি এখান থেকে আসলে পারবা। তার পরবর্তীতে দেখো 6 নম্বর যেটা আছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে 2a। তো এটা দিয়ে কি বোঝায়? এক্ষেত্রে এক্স দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে এখানে থাকতে পারে হচ্ছে পাশাপাশি একটি উজ্জ্বল, লিখি পাশাপাশি একটি উজ্জ্বল। এখানে থাকতে পারে পাশাপাশি একটি উজ্জ্বল, আচ্ছা ওয়েট, ও একটি অন্ধকার। এখানে একটা জিনিস দেখো, তোমরা খেয়াল করলে বুঝবা যে এক্ষেত্রে আমি কি ও ইউজ করছি, আগের বারে কি এখানে স্ল্যাশ ইউজ করছিলাম যে পাশাপাশি দুইটি উজ্জ্বল অথবা পাশাপাশি দুইটি অন্ধকার ছিল 5 নম্বরের ক্ষেত্রে, কিন্তু এখানে দেখো আমরা যেটা ইউজ করছি পাশাপাশি একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। তো ও মানে কি এখানে আলাদা আলাদা করে আমরা বুঝাচ্ছি। আচ্ছা, এখানে আর কি থাকতে পারে? এটা তো একটা থাকতে পারে বুঝলাম, দ্বিতীয় থাকতে পারে এখানে ডোরা প্রস্থ। যদি বলে যে ডোরা প্রস্থ কত, তখন তোমরা এই সূত্রটা ইউজ করবা, অর্থাৎ ডোরা প্রস্থ।
ডোরা প্রস্থ। আচ্ছা, এখানে আর কি থাকতে পারে? আর এখানে যদি ইংলিশে যদি আসে তাহলে আসতে পারে হচ্ছে ফ্রেন্ডস উইথ, WIDTH। তো এই জিনিসগুলো যখন থাকবে তখন তোমরা 6 নম্বর সূত্রটা ইউজ করতে পারবে। আচ্ছা, এখন এখান থেকে যে বিষয়টা আমি তোমাদের একটু ক্লিয়ার করবো, দেখো যে চিত্র থেকে মেনলি কিভাবে বুঝবা এই জিনিসটা। আমি তোমাদের এখানে চিত্রকে দেখাই, দেখো। তো যখন ইয়ং এর ডিজির পরীক্ষায় যখন ডোরা সৃষ্টি হয়, তো এগুলো এরকম থাকে। চিত্রটা আঁকা একটু বাঁকা হয়ে গেছে, এটা একটু সোজা হবে। তো বোঝানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, যদি এরকম হয় তো এর উপরে যেটা থাকবে সেটা থাকবে অন্ধকার, অর্থাৎ এটা হবে হচ্ছে অন্ধকার। এবং পরবর্তী যেটা থাকবে সেটা হচ্ছে অন্ধকার। আশা করি এইটুকু তোমরা জানো। এটা হবে আবার উজ্জ্বল, এটা হবে উজ্জ্বল, পরবর্তীতে এটা আবার হবে হচ্ছে অন্ধকার। অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা হবে হচ্ছে অন্ধকার। এখন তোমার আমার প্রশ্ন হচ্ছে যে এখানে ডেল এক্স আর এক্স, এই দুটো জিনিস আমরা কিভাবে ক্লিয়ার হতে পারি? ফার্স্ট অফ অল দেখো, ডেল এক্স এর ক্ষেত্রে কি বলছিলাম যে পাশাপাশি দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এখন দেখো ডেল এক্স তাহলে কি হবে? পাশাপাশি দুটি উজ্জ্বল অথবা কি পাশাপাশি দুটি অন্ধকার হতে পারে। অর্থাৎ এখান থেকে যদি আমরা এই পর্যন্ত দূরত্বটা নেই তাহলে যেটা হবে সেটা হচ্ছে ডেল এক্স এর মান। দেখো আমরা যদি এখানে লিখি যে এটা হচ্ছে ডেল অফ এক্স এর মান। এখন দেখো এটা যদি ডেল এক্স এর মান হয়, এখন দেখো এখান থেকে যদি আমি এই পর্যন্ত দূরত্ব নেই, অর্থাৎ এখানে যে সাদাটা এখানে সাদাটা, তাহলে এটার মান কি হবে? এটাও কিন্তু সেম ডেল এক্সই হবে। কারণ দেখো পাশাপাশি দুটি উজ্জ্বল ছিল অথবা পাশাপাশি দুটি অন্ধকার ছিল। সো এখানে তোমার যদি বলে যে এখানে ডেল এক্স এর মান কত, এটাকে তোমরা ডেল এক্সও বলতে পারবা, পাশাপাশি দুটি উজ্জ্বলও বলতে পারবা, পাশাপাশি দুটি অন্ধকারও বলতে পারবা। এখন যদি বলে যে ডোরা ব্যবধান কত, তখন কিন্তু জাস্ট এই দূরত্বটাই হবে, এখানে কিন্তু আর কোনো চেঞ্জ নাই। সো এটাই হচ্ছে আমরা ডোরা ব্যবধানের ক্ষেত্রে এই দূরত্বটা নিব। তার পরবর্তী দেখো যেটা বলছিলাম যে এক্স এর মান, অর্থাৎ ডোরা প্রস্থ, যেটা ডোরা প্রস্থ দিয়ে আমরা যেটা বোঝাই হয় যে যদি তোমাকে বলে যে এতটুকুর দৈর্ঘ্য কত, যে জাস্ট এই যে অন্ধকারটুকু, এতটুকুর দৈর্ঘ্য যদি বলে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডোরা প্রস্থ, অথবা একটি উজ্জ্বল এবং একটি অন্ধকার। অথবা যদি আমাকে বলে যে এইখান থেকে, দাঁড়াও, আমি আরেকটু করে দেখাই। ধরো এই যে এই অন্ধকার থেকে এই অন্ধকার পর্যন্ত দূরত্ব নিলাম, এটাও কিন্তু হবে ডোরা প্রস্থ। কেন? কারণ দেখো এই যে এই অন্ধকার থেকে এতটুকুর যে দূরত্ব, মাঝখানে যে একটা দূরত্ব, এটা কিন্তু সেম। সো এটা হবে হচ্ছে ডোরা প্রস্থ। আমার একটু লেখাটা একটু দূরে চলে গেছে, দেখাই। ধরো এই যে এখান থেকে আমি সুন্দর করে ধরো দেখাই। ধরো এটা হচ্ছে উজ্জ্বল, এটা হচ্ছে অন্ধকার, এটা হচ্ছে অন্ধকার। এখন আমি যেটা বোঝাবো টেলেক্স, তোমরা ক্লিয়ার যে একটা উজ্জ্বল এই অন্ধকার থেকে কত দূরত্ব, সেটা হচ্ছে টেলেক্স। তো আলো উজ্জ্বল থেকে উজ্জ্বল, এটা হচ্ছে টেলেক্স। এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে এক্স কোনটা। এখানে এক্স দুইটা জিনিস হতে পারে, যে এটা এক্স এর মান হতে পারে, অথবা এক্স এর মান দেখো একটা উজ্জ্বল এবং একটা একটা অন্ধকার এবং একটা উজ্জ্বল, এটার মধ্যবর্তী যে দূরত্ব সেটাও কিন্তু এক্স এর মান। তো এখানে এক্স দিয়ে আমরা দুইটা জিনিস বুঝাইতে পারি। প্রথমত হচ্ছে ফুল যে অন্ধকার এটা বুঝাতে পারি, অথবা এই যে অন্ধকারের পার্টটুকু এবং হচ্ছে উজ্জ্বলের যে পার্টটুকু, এটার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা এক্স দিয়ে বুঝাইতে পারি, বা ডোরা প্রস্থ দিয়ে আমরা বুঝাইতে পারি। তো আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা পরবর্তী টপিকটা দেখবো। আচ্ছা, এখানে তোমার দেখো থিওরি রিলেটেড যে কোয়েশ্চেন গুলো এখান থেকে আসা সম্ভব, এগুলো আমরা দিয়ে দিচ্ছি। যে ডোরা প্রস্থ যেটা সূত্রটা, তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এখানে সূত্র থেকে মেনলি পারা যায় এটা কোনটা সমানুপাতিক। আর লাল যে আলোরের প্রস্থ বেশি বেগুনের কম, এই জিনিসটা মনে রাখবা। আর এখান থেকে ডি এর মান বেশি হলে এ এর মান কম হলে আলোরের প্রস্থ বেশি হবে। এটা তুমি সূত্র থেকে মেনলি বের করতে পারবো, তাও একটু দেখে রাখার জন্য দেখতে পারো। আর পর্দার অবস্থানের উপর নির্ভর করে না। এই জিনিসগুলো তোমরা নিজে রাখবা, একটু রিডিং করে নেবা, যাতে এখান থেকে কোয়েশ্চেন আসলে ভুল না হয়। আচ্ছা, আমরা এখন পরবর্তী টপিকটা দেখি। আচ্ছা, এখন তোমাদের যে এতক্ষণ যে জিনিসটা করলাম, যে সূত্র, আমি তোমাদের শুধু সূত্রটা দেখাইছি। এখন কোন সূত্র, সূত্রের যে গুলো আছে, টার্মস গুলো আছে, এগুলো কোনটা দিয়ে কি বোঝায়, এটা আমরা এখন ক্লিয়ার হবো। তো চলো আমরা এখানে শুরু করি। আচ্ছা, এখন আমরা ইয়ং এর যে টিচিং পরীক্ষাটা ছিল এটা কিভাবে হয়েছে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো। দেখো এখানে প্রথমে একটা চিট দেওয়া আছে, পরবর্তী এখানে আবার আহ দুটা চিট ব্যবহার করেছে, দুই চিট ব্যবহার করেছে। যেহেতু এটা ইয়ং এর টিচিং পরীক্ষা, এখানে একটা মনোক্রোমাটিক লাইট। সো ফার্স্টে যেটা হয়, হ্যাঁ, মনোক্রোমাটিক লাইট থেকে এখানে লাইটটা যখন পড়ে তখন এই চিট থেকে আলোগুলো এভাবে ছড়িয়ে যায়। সো আলো যখন এভাবে ছড়িয়ে যাওয়ার পর দেখো সামনে যখন দুই চিট থাকবে, সো এখান থেকেও আলোটা এভাবে ছড়ায় যাবে।
ঠিক সেম ভাবে এখান থেকে আলোটা এভাবে ছড়াবে। তো ছড়ায় যাওয়ার পর যে সামনে যে পর্দাটা আছে বা এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ব্যাট, যখন এখানে আলো সৃষ্টি হবে তখন সেটাকে বলা হবে হচ্ছে ব্যান্ড। সো এই পর্দার মধ্যে দিয়ে যখন ইয়াটা সৃষ্টি হবে, ঠিক এই মাঝ বরাবর যেটা যাবেন সেটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রীয় চরক। অর্থাৎ এখানে যেটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো কি কেন্দ্রীয় চরক। আমরা এখানে লিখে দিই, এটা হচ্ছে কেন্দ্রীয় চরক। চরক। আচ্ছা, এখন এখানে যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, আমরা যে পড়ছিলাম সূত্রের মধ্যে যে একটা ইয়া ছিল নিচে এ, তো এই দুইটা চিরের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা বলবো হচ্ছে এ, অথবা অনেকে এটাকে ছোট হাতে ডি দিয়েও প্রকাশ করে। আচ্ছা, তার পরবর্তী দেখো যে এখান থেকে ডি চির থেকে যে পর্যন্ত পর্দার যে দূরত্বটা সেটাকে আমরা বলবো হচ্ছে ডি, অর্থাৎ এটাকে আমরা বলবো হচ্ছে ডি। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে এটাই মূলত দেখার বিষয়। আর এখানে মাঝ বরাবর যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় চরক। তার পরবর্তীতে উপর দিকে দেখো এইভাবে সেম ভাবে এরকম আহ, আরো অনেকগুলো মূর্তি সৃষ্টি হবে। তো প্রথমে যেটা কেন্দ্রীয় চরমের পর যেটা সেটা যেটা আসবে সেটা হচ্ছে অবম, অর্থাৎ এটাকে আমরা অন্ধকার বোঝানোর জন্য এরকম দাগ কেটে দিলাম। এটা হবে অবম, তারপর একটা বাদ দিয়ে এটা হবে হচ্ছে অবম বা হচ্ছে অন্ধকার। তারপর ঠিক উপরে যেভাবে হয়েছে নিচেও ঠিক সেম ভাবে জিনিসগুলো গঠিত হবে। তো আমরা ধরো লিখে দিই। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন দেখো এখানে তোমাদের আগের জিনিসটা আরেকটু সুন্দরভাবে ক্লিয়ার করি। দেখো এখানে যে একটা আমরা এখানে ধরলাম এন এর মান হচ্ছে এখানে ধরো 1, এন এর মান এখানে ধরো হচ্ছে 2। তাহলে ঠিক সেম ভাবে এখানেও কিন্তু এই জিনিসগুলো এইভাবেই গঠিত হবে। এখানে এন ইজ ইকুয়াল টু ধরো 1, এন ইজ ইকুয়াল টু হচ্ছে 2, দুই দিকেই গঠিত হবে। এখন এন ইজ ইকুয়াল টু 2 এবং এন ইজ ইকুয়াল টু হচ্ছে 3, যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি আমি নির্ণয় করতে চাই, তো এটাকে আমরা কোন সূত্রে ব্যবহার করবো বলো তো? তোমরা একটু চিন্তা করে বলো যে এন ইজ ইকুয়াল টু 2 থেকে এন ইজ ইকুয়াল টু 3 এর মধ্যকার যে দূরত্বটা এটা আমরা নির্ণয় করবো। সেই ক্ষেত্রে যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে ডেল এক্স এর সূত্র। আশা করি তখন তোমরা বিষয়টা ক্লিয়ার। সো এখানে যে সূত্রটা হবে ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে এ। আচ্ছা, তারপর ধরো উপরের দিকে যদি আমি তোমাদের দেখাই যে এই অন্ধকার এবং হচ্ছে এই উজ্জ্বল, এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা আমি নির্ণয় করতে চাচ্ছি। তো এই দূরত্বটাকে আমি কি বলবো বলতো? এটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করবো। এটা আমরা দেখো একটু উপরে দেখে আসছি এই যে এটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, এবং এটা যেটা প্রকাশ করে সেটা হচ্ছে ডোরা প্রস্থ। অর্থাৎ যদি আমাকে ডোরা প্রস্থ নির্ণয় করতে বলে তাহলে আমরা এই দূরত্বটুকু বুঝবো। তাহলে এই ক্ষেত্রে যে সূত্রটা আসে সেটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে 2a। এখানে দেখো জাস্ট 2 দিয়ে ভাগ হয়েছে কেন? Because এই দূরত্বটার ডেল এক্স এর যে দূরত্ব এটা ঠিক অর্ধেক হবে হচ্ছে এই দূরত্বটা। ঠিক সেম ভাবে তোমাকে যদি জাস্ট এই যে এতটুকুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলতো তখন কিন্তু তোমরা সেই এক্স এর সূত্রটাই ইউজ করতে। তো আশা করি এখন তোমাদের ডোরা ব্যবধান এবং ডোরা প্রস্থের যে কনফিউশনটা ছিল এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন কোনটা দিয়ে কি বোঝায়? আমরা সূত্রগুলো তো জাস্ট পড়ে আসছি যে এটা এটা, কিন্তু কোন টার্মসটা দিয়ে কি বোঝায় সেটা এখন আমরা ক্লিয়ার করবো। যেমন এন ইজ ইকুয়াল টু যেটা সেটা হচ্ছে এন তম ডোরা। অর্থাৎ আমাকে যদি বলো যে 5তম ডোরা বা 7তম ডোরা, তখন আমরা ওই এন দিয়ে ওই তম ডোরাটাকে নির্দেশ করতে পারি, তম ডোরা। আচ্ছা, দ্বিতীয়ত ধরো আমরা যেটা ল্যামডা পড়লাম সেটা হচ্ছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তারপরে যেটা আমরা পড়ছিলাম এখানে যেটা আসলো ডি, এই যে তোমাদেরকে দেখালাম ডি হচ্ছে দ্বিচির হতে। এটা খুব ভালো করে খেয়াল রাখবা যে দ্বিচির হতে পর্দার দূরত্ব। এখন এখানে অনেক সময় কোয়েশ্চেনটা একটু ঘুরে আসতে পারে যে দেখো ডি এর মানটা কিন্তু আমরা সবসময় ক্যালকুলেশন করবো জাস্ট এই যে দ্বিচিরটা থেকে। এখানে আহ দ্বিচির পরীক্ষায় ফার্স্টে কিন্তু দেখো এক চির বিশিষ্ট একটা চির থেকে ফার্স্টটা আলোটা চলে আসে। এখন কথা হচ্ছে যে তোমাকে এই দূরত্বটা অনেক সময় দিয়ে দেয়, বুঝছো? সো এই দূরত্বটা তোমরা ডি এর সাথে কাউন্ট করবে না। তখন তোমরা বুঝে নিবা যে কোন দূরত্বটা দেওয়া হয়েছে। এখানে যদি বড় হাতের ডি আসে তো তখন অবশ্যই তোমাকে এই চির থেকে জিনিসটা ক্যালকুলেশন করে আসতে হবে। আর যদি পরবর্তীতে যে এক চির থেকে দিয়ে দেয় তখন তোমরা প্রশ্ন যেভাবে থাকবে ওটা একটু খেয়াল করে তারপর তোমাদের সমাধান করতে হবে। তো এটা খেয়াল রাখবা যে কোনটা দেওয়া আছে। তার পরবর্তীতে এর এ যেটা, অথবা এটাকে ভিডিও প্রকাশ করার সময়, তো এটা বলবো হচ্ছে চিরদের দূরত্ব। চির দ্বয়ের দূরত্ব। অর্থাৎ দেখো যেখানে যে আমরা দ্বিচির ইউজ করছিলাম, তো দ্বিচিরের যে মধ্যবর্তী যে দূরত্বটা
সেটাই হচ্ছে এ। তো এখান থেকে জাস্ট এতটুকু জানলে আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবা। এখন আমরা যে অঙ্কটা সলভ করবো একদম এই টপিকের প্রথম অঙ্ক, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে যে এই টপিক থেকে যে ম্যাথ গুলো করাবো, যদি এই চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন আসে তাহলে জাস্ট এই টপিক থেকেই আসবে আশা করা যায়। তো এই টপিকের প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো হয়ে মন দিয়ে করবে। এখানে যে প্রথম প্রশ্নটা দেওয়া আছে 6.63 ইভি ফোটনের কম্পাঙ্ক কত। তো এখন আমরা যে শক্তি নির্ণয় যে সূত্রটা পড়ছিলাম, ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ এফ। আমার কাছে চাইছে কি কম্পাঙ্ক, সো আমরা যদি এফ এর মানটা এখান থেকে বের করি, এফ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ই বাই এইচ। সেই পর্যন্ত আমরা লিখলাম। এখন যদি আমরা মানগুলো জাস্ট ইনপুট করি, দেখো এখানে ই এর মান কি দেওয়া আছে 6.63 ইভি, অর্থাৎ 6.63 ইভি। আর এইচ এর মান কি, এইচ এর মান হচ্ছে প্লাগের ধ্রুবক 6.63 ইন্টু হচ্ছে 10^34। আচ্ছা, আমার কথা হচ্ছে এখানে তো ইভি আমরা রাখতে পারবো না, এটাকে আমরা জুলে নিতে হবে। সো জুলে নেওয়ার জন্য জাস্ট ইলেকট্রনের চার্জ দিয়ে আমরা গুণ করবো। 6.63 ইন্টু হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু হচ্ছে 10^19, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। আচ্ছা, এখন নিচে যেটা থাকলো 6.63 ইন্টু হচ্ছে 10^34। জাস্ট তোমরা এতটুকু যদি ক্যালকুলেটর ইনপুট করতে পারো তাহলে এখান থেকে আনসার যেটা আসবে সেটা হচ্ছে 1.6 ইন্টু 10^15। যেহেতু এখানে বলছে যে কম্পাঙ্ক, সো কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। তাহলে এটাই হবে হচ্ছে ইকুয়েশনের আনসার। এই টাইপের অঙ্কগুলো আসে। তো তার পরবর্তীতে যে ম্যাথটা দেওয়া আছে এখানে দেখো, ভালো করে খেয়াল করবা। এই যে এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে দিলাম সাইডে, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। এখন যে প্রশ্নটা দেওয়া আছে যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে যেটা 2 মিলিমিটার। এখানে খেয়াল করবা যে একক কিন্তু মিলিমিটারে দেওয়া আছে, সো এটাকে আমরা মিটারে নিয়ে ক্যালকুলেশন করবো। তো চির থেকে 1 মিটার দূরত্বের ডোরা ব্যবধান দেওয়া আছে, এটাও কিন্তু মিলিমিটারে, সো এটা আমরা মিটারে নিয়ে অঙ্কটা করবো। এখন বলবো যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা ইজ ইকুয়াল টু ওয়াট। এখন আমরা ফার্স্টে যে কি কি দেওয়া আছে এই জিনিসগুলো আমরা আগে লিখে নিই। এখানে দেওয়া আছে যে দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ চিরদের মধ্যবর্তী দূরত্ব এ দেওয়া আছে, সেটা হচ্ছে 2 মিলিমিটার। যেহেতু সো এটাকে যদি আমরা মিটার নিই তাহলে 10^3 করবো। আচ্ছা, এটা দেওয়া আছে। তারপর ওটা দেওয়া আছে হচ্ছে ডি এর মান দেওয়া আছে হচ্ছে 1 মিটার, অর্থাৎ এই যে 1 মিটার। তাহলে আমরা এ পাইলাম আর হচ্ছে ডি পাইলাম। আরেকটা জিনিস দেওয়া আছে দেখো, ডোরা ব্যবধান, অর্থাৎ এখানে ডেল এক্স এর মানটা দেওয়া আছে, সেটা হচ্ছে 0.295। তো যেহেতু মিলিমিটার দেওয়া আছে, এটা আমরা মিটার নেওয়ার ক্ষেত্রে 10^3 করে দিব, তাহলে এটা মিটারে চলে গেল। এখন আমার কাছে যেটা চাইছে যে তরঙ্গ দৈর্ঘ্য কত। আচ্ছা, আমরা তাহলে অঙ্কটা নিচেই করি। তো আমরা সূত্র থেকে যেটা দেখছিলাম, ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে এ। এখান থেকে আমাকে যেটা চাইছে যে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এখানে যদি আমরা ল্যামডাটা নির্ণয় করতে চাই তাহলে যেটা আসবে এ ইন্টু ডেল এক্স ডিভাইডেড বাই হচ্ছে ডি। এখানে সবগুলোর মান দেখো আমি বের করে দিচ্ছি, সেটা হচ্ছে 590 ইন্টু 10^9 মিটার। সো এখানে তোমার সবসময় মিটারই থাকবে এমন কোনো কথা না, এখানে ন্যানোমিটার বা বিভিন্ন এককে থাকতে পারে। যদি ন্যানোমিটারে আসে তাহলে আসবে হচ্ছে 590 ন্যানোমিটার। সো এই অঙ্কটা লাস্ট স্প্রিং এক্সামে আসছিল, একদম সেম ভাবে আসছিল, কোনো সংখ্যাও চেঞ্জ করে নাই, জাস্ট এই হুবহু উঠাই দিছিল। আর তাহলে বুঝতে পারছো যে এই টাইপের অঙ্কগুলো আসে। আর তোমরা এককটা একটু খেয়াল রাখবো, আর সূত্রটা যদি খেয়াল রাখো তাহলে অঙ্কগুলো তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। সো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমরা এখন পরবর্তী অঙ্কটা খেয়াল করবো। এখানে যেটা দেওয়া আছে দেখো, 0.4 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি চির হতে 1 মিটার দূরত্ব অবস্থিত পথটার উপর ব্যতিচার সজ্জার সৃষ্টি হলো। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রে পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত। আচ্ছা, পরপর যেহেতু বলছে তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করবো বলতো। এতক্ষণ আশা করি তোমরা এই জিনিসটা বুঝে ফেলার কথা, যেহেতু এখানে পরপর বলছে, সো আমরা এখানে এক্স এর সূত্রটা ইউজ করবো। সো আমরা যেটা পড়ছিলাম, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে 2a। এখন আমরা দেখবো যে কি কি দেওয়া আছে এখানে। ফার্স্ট অফ অল আমরা এখানে লিখি গিভেন
এখানে দেখো 0.4 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট, অর্থাৎ এখানে এর মান দেওয়া আছে হচ্ছে 0.4, অর্থাৎ এটা যদি আমরা মিটারে নিই জাস্ট ইন্টু 10⁻³ করে দিব, তাহলে এটা মিটারে চলে গেল। তার পরবর্তীতে দেওয়া আছে হচ্ছে 1 মিটার দূরত্ব, অর্থাৎ ডি এর মান দেওয়া আছে হচ্ছে 1 মিটার। আচ্ছা, আর এখানে ল্যামডার মান দেখো এখানে দেওয়া আছে হচ্ছে 6000 অ্যামস্ট্রং, অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 6000 অ্যামস্ট্রং। সেটা তো আমরা অ্যামস্ট্রং এ রাখতে পারবো না, এখানে আমরা মিটারে নিয়ে যেতে হবে। তো এটা লিখবো মিটারে নিয়ে, যেটা আসবে 6000 ইন্টু 10⁻10 মিটার। তাহলে এখানে দেখো আমাকে চাইছে যে অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ আমাকে এক্স এর মানটাই চাইছে। এখানে বাকি যে জিনিসগুলো আছে সবগুলোর মান এখানে আমরা বের করে ফেলছি, জাস্ট আমরা যদি এটা ক্যালকুলেটরে বসাই দিই তাহলে আনসার যেটা আসবে 0.75 ইন্টু 10⁻³ মিটার। তো সেম কথা আবার বলবো, এখানে মিটারে নাও থাকতে পারে, অন্য কোনো এককেও থাকতে পারে। যদি মিলিমিটারে আসে তাহলে হয়তো এখানে 0.75 মিলিমিটার থাকতে পারে। সো বিভিন্নভাবে থাকতে পারে, তোমরা এককগুলো নিয়ে একটু সুন্দর ধারণা রাখবা। তার পরবর্তী দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে। ইয়ং এর ব্যতিচার দ্বিতীয় পরীক্ষায় 4.69 ইন্টু 10⁻14 হার্জ কম্পাঙ্কের লাল আলো ব্যবহারের ফলে ওরা প্রশ্ন একটা নির্দিষ্ট আসলো। যদি এত হার্জ কম্পাঙ্কের নীল আলো ব্যবহার করা হয় তাহলে ডোরা প্রস্থের পরিবর্তন কত হবে? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর একটা অঙ্ক। দেখো এখন আমরা এখান থেকে ফার্স্টে চিন্তা করবো যে কি কি দেওয়া আছে, তারপরে আমরা অঙ্কটা খুব ইজিলি করতে পারবো। ফার্স্ট অফ অল এখানে যেটা দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে হচ্ছে লাল আলো, অর্থাৎ আমরা যদি এফ অফ রেড নির্ণয় করি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ রেড যদি নির্ণয় করি, এখানে দেওয়া আছে হচ্ছে 4.6, যেহেতু আছে আমরা 4.7 ইউজ করলাম ইন্টু 10⁻14। আচ্ছা, এটা দেওয়া আছে। তার পরবর্তীতে যেটা দেওয়া আছে দেখো এখানে ডোরা প্রস্থের মানটা, যে ডোরা প্রস্থের মানটা এখানে দেওয়া আছে, তাহলে ডোরা প্রস্থ অফ রেড এটা যদি আমরা মূল্য করি L of x ইন্টু আর, অর্থাৎ আমরা আর দিয়ে রেড বোঝাচ্ছি যেহেতু লাল আলো বলছে। এখানে দেওয়া আছে 2.4 ইন্টু 10⁻4 মিটার। আচ্ছা, তারপরে দেওয়া আছে দেখো নীল আলোর ক্ষেত্রে একটা কম্পাঙ্ক দেওয়া আছে, তার মানে এফ অফ ব্লু, মানে বি দিয়ে আমরা ব্লু বোঝাচ্ছি। এক্ষেত্রে যেটা দেওয়া আছে 7.5 ইন্টু 10⁻14 হার্টজ। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের কাছে দেওয়া আছে। এখন আমাকে বললো যে ডোরা প্রস্থের পরিবর্তন, অর্থাৎ ডোরা প্রস্থ অফ রেড, মানে পরিবর্তনটা নির্ণয় করছি আর কি আমরা। সো মাইনাস ডোরা প্রস্থ অফ ব্লু, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এক্ষেত্রে যদি দেখো আমরা লিখি, রেডের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, ডোরা প্রস্থ যে সূত্রটা সেটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে এ। এখন এটা তো আমরা লালের ক্ষেত্রে নির্ণয় করছি, তো এখানে ল্যামডা যেটা আসবে সেটা হচ্ছে কি রেডের ক্ষেত্রে, অর্থাৎ এটা হবে হচ্ছে আর। আর নীলের ক্ষেত্রে যদি আমরা সেম ভাবে নির্ণয় করি, এটা হবে ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে এ। এক্ষেত্রে ল্যামডাটা কি সেম ভাবে, এটা হচ্ছে নীলের ক্ষেত্রে। আচ্ছা, জাস্ট এই দুইটা জিনিস আমরা এখন এখান থেকে এক করতে পারলাম। এটাকে নাম দিলাম হচ্ছে 1, আর এটাকে দিলাম হচ্ছে সমীকরণ নাম্বার হচ্ছে 2। এখন যদি আমরা 2/1 করি, আমরা সাইড অঙ্কটা করি। এখন আমরা যদি 2/1 এই জিনিসটা করি, তাহলে তাহলে যে জিনিসটা আসবে অফ বি ডিভাইড বাই হচ্ছে এক্স অফ আর, এটা ব্লু এবং আর আসলো। তারপর এখানে সবকিছু কিন্তু কাটা চলে যাবে, দেখো এখানে এই এ আর এই এ কাটা যাবে, আর এই টি আর এই ডি কাটা যাবে। তো কাটা যাওয়ার ফলে এখানে যেটা থাকবে ল্যামডা অফ বি ডিভাইড বাই হচ্ছে ল্যামডা অফ আর। এই জিনিসটা আমরা পাইলাম। এখন কথা হচ্ছে আমরা জানি একটা সূত্র থেকে আমরা পড়ছিলাম সি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা, সাইডে লিখে রাখলাম। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে সি বাই এফ। আশা করি সূত্রটা তোমরা পারো। তাহলে এখানে যে ল্যামডা পি যেটা আছে সেটাকে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে সি বাই এফ বি, যেহেতু বি এর ক্ষেত্রে আর ঠিক ল্যামডা এর ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে সি বাই এফ ইন্টু আর। তাহলে দেখো আমাদের যে জিনিসটা, যে সি আর এই সি আমরা কাটা দিয়ে দিতে পারি, তাহলে এক্ষেত্রে যে জিনিসটা থাকবে এফ অফ আর ডিভাইড বাই হচ্ছে এফ অফ বি। আমরা এখানে একটু জায়গা করে নিই।
তাহলে আমরা এতক্ষণে যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে ডেল এক্স অফ বি আর ডেল এক্স অফ আর ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে এফ অফ আর হচ্ছে এফ অফ বি। আমাকে এখানে দেখো এক্স অফ আর এর মান দেওয়া আছে, অর্থাৎ আমরা এখন এক্স অফ বি এর মানটা যদি নির্ণয় করি বা ডেল এক্স অফ বি এটা যদি আমরা নির্ণয় করি তাহলে এফ অফ আর হচ্ছে এফ অফ বি কিন্তু হচ্ছে ডেল এক্স অফ আর। সবকিছুর মান এখানে দেখো দেওয়া আছে, দুইটা কম্পাঙ্ক দেওয়া আছে এবং ডেল এক্স আর এর মানও দেওয়া আছে। তাহলে ডেল এক্স অফ বি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা আসবে 15 × 10⁻⁵। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাকে যেটা বলছিল প্রশ্নে যে ডোরা প্রস্থের পরিবর্তন কত, সো ডোরা প্রস্থের পরিবর্তনে যে এটার মান কিন্তু দেখো এখানে দেওয়া আছে, আর এটার যে মানটা ছিল এটা আমরা এই যে মাত্র নির্ণয় করলাম। তো আমরা যদি দুটা থেকে জাস্ট বিয়োগ করে দিই জিনিসটা, তো বিয়োগ করে দিলে তো আমরা পরিবর্তনটা পেয়ে যাই। এই যে দেখো আমরা এখানে যেটা বলছিলাম যে জাস্ট বিয়োগ করে দিব পরিবর্তন নির্ণয়ের ক্ষেত্রে, জাস্ট আমরা যদি এখন ক্যালকুলেটরে দুইটা মান বিয়োগ করে দেই, অর্থাৎ ডেল এক্স অফ আর এবং ডেল এক্স অফ বি যদি আমরা বিয়োগ করি তাহলে আমি লিখে দিই ডেল এক্স অফ আর মাইনাস ডেল এক্স অফ বি। যদি এটা বিয়োগ করি তাহলে আনসার যেটা আসবে 9 × 10⁻⁵ মিটার। সো এটাই হবে হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখানে আসলে চিন্তা করবো যে কি কি দেওয়া আছে, আমাদের কাছে কি কি চাই, আমাদের কাছে কোন জিনিসটা চাইছে। সো এখান থেকে তুমি যদি সূত্রগুলো সুন্দর করে ব্যবহার করতে পারো তাহলে একটু লেনদেন হলেও অঙ্কগুলো আশা করি পারবা, কারণ এখানে খুবই সহজ অঙ্ক, এখানে কোনো কিছুই কঠিন নেই। তোমরা কয়েকবার প্র্যাকটিস করে যাওয়া তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। এই টপিকের আমরা লাস্ট অঙ্কটা যদি দেখি, এখানে যেটা বলা আছে নিচের পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.8 মিলিমিটার এবং চিরগুলো থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে 1 মিটার। চিরগুলোকে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের এক বর্ণীয় আলো দ্বারা আলোকিত করা হলে একটি উজ্জ্বল ডোরার প্রস্থ কত হবে। একদম সেম এই টাইপের একটা অঙ্ক তোমাদের আগে দেখাইছি, তো আমি অঙ্কটা একবার দেখাই দিই যেহেতু এক থেকে আসছে অঙ্কগুলো। সো ফার্স্টে আমরা দেখবো যে কি কি দেওয়া আছে। এখানে ফার্স্টে দেওয়া আছে দেখো এই যে ভ্যালুটা হচ্ছে 0.8 × 10⁻³ মিটার। দেখো মিলিমিটার ছিল, আমরা এটাকে ধরে নিয়ে গেলাম। সেম ভাবে এখানে ডি এর মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 মিটার। আর এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 5889.6। এখানে যেটা আর্মস্ট্রং দেওয়া আছে আমরা এটাকে মিটার নিয়ে নিব। তো মিটারে যদি নিতে চাই তাহলে আমরা ইন্টু 10⁻10 করবো, তাহলে এটা মিটারে চলে গেল। তো আমাদের এখন যেটা বললো যে একটি উজ্জ্বল ডোরার প্রস্থ, অর্থাৎ এখানে ডোরার প্রস্থ চাইছে। সো আমরা যে সূত্রটা ইউজ করতে পারি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে 2a। ঠিক দেখো এখানে ল্যামডার মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, দ্রুত কনস্ট্যান্ট এর মানও দেওয়া আছে। তোমরা যদি জাস্ট এখান থেকে জিনিসগুলো বসায় দিয়ে যদি ক্যালকুলেটরে বসাও তাহলে আনসার যেটা আসবে 3681 ইন্টু 10⁻7 মিটার। এটা হবে হচ্ছে। আচ্ছা, আশা করি এই টপিকের যে অঙ্কগুলো করাইছি সবগুলো তোমরা বুঝতে পারছো এবং কনসেপ্টটা ধরতে পারছো। সো এই এই টপিক থেকে যদি কোনো অঙ্ক আসে আশা করি ভুল হবে না। আমরা এখন পরবর্তী টপিকটা দেখবো। এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে অপবর্তন। অপবর্তন শুরু করার আগে দেখো আমরা এখানে একটা স্লাইড তোমাদেরকে দিয়েছি, এখান থেকে তোমরা একটু রিডিং করে নেবে। এখান থেকে এমসিকিউ যদি থিওরিটিক্যাল কিছু আসে তাহলে যেন এখান থেকে মিস না হয়ে যায়। জাস্ট হালকা করে একবার রিডিং দিলে এখান থেকে আশা করি সমস্যা হওয়ার কথা না। দেখো অপবর্তন যে টপিকটা এটা শেষ করার ক্ষেত্রে আমরা জাস্ট যদি এই 5টা সূত্র একটু বুঝে বুঝে শেষ করতে পারি তাহলে আশা করি অপবর্তন নিয়ে যে কোনো ধরনের অঙ্ক তোমরা করতে পারবা। আর অপবর্তনের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে দুইটা ভাবে অপবর্তন হতে পারে। প্রথমত হচ্ছে একক চির অপবর্তন হতে পারে এবং হচ্ছে এখানে গ্রেটিং দ্বারা অপবর্তন সৃষ্টি হতে পারে। তো প্রথম যে সূত্রটা এখানে দেওয়া আছে দেখো এ সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। এটা তোমরা কখন ইউজ করো? আমরা একটু আগে যখন ব্যতিচার পড়ছিলাম সো এখানে আমরা উজ্জ্বল এবং অন্ধকার ওই দুইটা টার্ম পড়ছিলাম, কিন্তু এক্ষেত্রে যখন আমরা অপবর্তন করবো তখন আমাদের উজ্জ্বল আর অন্ধকার ইউজ করতে পারবো। আমরা অবম এবং চরম এই দুইটা ওয়ার্ড ইউজ করবো। অন্ধকারের ক্ষেত্রে হচ্ছে অবম এবং উজ্জ্বলের ক্ষেত্রে হচ্ছে চরম, এই দুইটা কথা আমরা ইউজ করবো। তো দেখো প্রথম যে সূত্রটা এস আই থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এটা হচ্ছে
অবমের শর্ত লিখে দিচ্ছি, অবমের শর্ত। আচ্ছা, তারপর দেখো দ্বিতীয় যে সূত্রটা দেওয়া আছে, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এটা হচ্ছে চরমের শর্ত। এখন তৃতীয় যে সূত্রটা এখানে এটা দেওয়া আছে যে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। এখানে দেখো এর জায়গায় ডি চলে আসছে। প্রথম যে দুইটা সূত্র তোমাদের লিখে দিলাম মনে রাখবা, এটা হচ্ছে একক চির অপবর্তন। আমি ফার্স্টে তোমাকে বলে দিচ্ছিলাম যে অপবর্তন দুইভাবে হতে পারে। এটা হচ্ছে একক চিরে অপবর্তন। আর নিচের যে সূত্র দুটো আমরা দেখবো যে 3 নাম্বার এবং 4 নাম্বার, সেটা হচ্ছে গ্রেটিং দ্বারা অপবর্তন। লিখে দিচ্ছি, গ্রেটিং দ্বারা অপবর্তন। আচ্ছা, তো 3 নাম্বার যে সূত্রটা এখানে বললো যে টি সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। এটা কিসের শর্ত? এটা হচ্ছে চরমের শর্ত। এখানে তোমরা দাঁড়াও লিখে নিই, তারপর বলতেছি। আর ডি সাইন থিটা এন 2n প্লাস 1 ল্যামডা বাই 2, এটা হচ্ছে অবমের শর্ত। এটা তোমরা মনে রাখতে পারো যে আমরা ফার্স্টে একক চিরে যে অপবর্তনটা পড়েছি, এখানে দেখো অবম এবং চরমের যেই ফর্মুলাটা ছিল, আর গ্রেটিং দ্বারা অপবর্তন যেটা আছে সেটা হচ্ছে ঠিক উল্টা। দেখো এই ক্ষেত্রে চরমের যে শর্তটা হচ্ছে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, আর এটা ঠিক উপরেরটা দেখো যখন একক চির অপবর্তন হয়েছে তখন কি, এটা হচ্ছে অবমের শর্ত। সো একটা হচ্ছে আরেকটা অনেকটা বিপরীত টাইপের ধরা যায়। পুরো সূত্রগুলো মনে রাখার ক্ষেত্রে যে এটা মনে রাখতে পারো, ধরো তোমরা একক চির অপবর্তনটা শিখলা, তারপর জাস্ট গ্রেটিং দ্বারা তার উল্টাটা চিন্তা করবা, তাহলে সূত্রগুলো আশা করি মনে থাকবে। এখন কথা হচ্ছে যে সূত্রগুলো যে পড়লাম, এখানে এন দ্বারা কি বোঝায়, ল্যামডা দ্বারা কি বোঝায়, এগুলো তোমরা আশা করি জানো। এখন এ আর ডি এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? এটা হচ্ছে আমরা যখন একক চির অপবর্তন করছিলাম, এখানে বলা আছে একক চির অর্থাৎ একটা সিঙ্গেল স্টেট থাকে। তো চিরের যে মাঝখানে যে প্রস্তটা থাকবে এটাকে বলবো হচ্ছে আমরা এ। এ মানে হচ্ছে চিরের প্রস্থ, চিরের প্রস্থ। আর 3 নাম্বার সূত্রতে যখন আমরা এর জায়গায় ডি ইউজ করছি, এখন ডি দিয়ে কি বোঝায়? ডি হচ্ছে গ্রেটিং ধ্রুবক বা গ্রেটিং কনস্ট্যান্ট। এটা হচ্ছে তাদের মধ্যে পার্থক্য, একটা হচ্ছে চিরের প্রস্থ আর একটা হচ্ছে গ্রেটিং কনস্ট্যান্ট। আর 5 নম্বর যে সূত্রটা দেওয়া আছে দেখো, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/a+b। এখানে একটা জিনিস অ্যাড করে নাও, সেটা হচ্ছে 1/d। এই যে এই ডি যেটা, এটাই হচ্ছে নিচে ডি। সো 1/d কে আমরা লিখতে পারি n ইজ ইকুয়াল টু 1/a+b। এখন এ দ্বারা কি বোঝায়? আমরা একটু আগে লিখে দিচ্ছি, এ হচ্ছে চিরের প্রস্থ। আর বি দ্বারা কি বোঝাবে? বি হচ্ছে তাগের প্রস্থ, তাগের প্রস্থ। আর এ যেটা, সেটা হচ্ছে চিরের প্রস্থ। তো আশা করি সূত্র নিয়ে আর কোনো প্রবলেম নাই। তোমরা জাস্ট এই সূত্রগুলো ভালো করে যদি পারো, গ্রেটিং নিয়ে যে কোনো ধরনের এমসিকিউ করে খুব সহজেই সলভ করতে পারবা। সো আর যদি তোমরা যদি মনে করো যে সূত্রগুলো কিভাবে আসছে বা একটু ডিপলি বেসিক সম্পর্কে যদি ধারণা নিতে চাও, তাহলে তোমরা যে বইটা খুলে একটু রিডিং দিতে পারো। তাহলে আশা করি এই সূত্রগুলো কিভাবে আসছে জিনিসগুলো তোমরা বুঝতে পারবা। আর যেহেতু এটা অ্যাডমিশন ক্লাস, আমি আশা করবো তোমরা ওই জিনিসগুলো পারো। এখন জাস্ট তোমাদের আমি বিষয়গুলো একবার ধারণা দিচ্ছি। তার পরবর্তী দেখা হয় যে তরঙ্গমুখ থেকে অনেক সময় এমসিকিউ আসে। সো এখানে আমি সবকিছু দিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা একবার রিডিং করে নিলেই আশা করি তোমরা তরঙ্গমুখ থেকে যে কোনো প্রবলেম সলভ করতে পারবা। আচ্ছা, তারপর আমরা এখন এই টপিক থেকে একটা ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করি। তো দেখো এখানে প্রথম যে থিওরিটিক্যাল কোয়েশ্চেনটা দেওয়া আছে যে আলোর কোন ঘটনার রং ধনু ব্যাখ্যা করতে পারে। থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এটা হচ্ছে বিচ্ছুর রং। এটা তোমরা মনে রাখবা। নিচে দেখো একটা বক্স দিয়ে দিচ্ছে এখানে যে দৃশ্যমান আলোর যে বিভিন্ন কালার এবং তাদের যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে ন্যানোমিটার এককে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু চেষ্টা করবা। এখান থেকে একটা কোয়েশ্চেন চলে আসতে পারে, বলা যায় না। এটা এখান থেকে প্রায় দিয়ে দেয়। সো এই বক্সটা তোমরা একটু কষ্ট করে হইলেও মনে রাখার চেষ্টা করবা। এখন আমরা পরবর্তীতে একটা অঙ্ক পড়ি। প্রথম যে অঙ্কটা এখানে যেটা দেওয়া আছে দেখো, 5000 অ্যাংস্ট্রম আলোক রশ্মির জন্য যে অপবর্তন গ্রেটিং। আচ্ছা দেখো, এখানে প্রথমেই আমরা গ্রেটিং শব্দটা পেয়ে গেছি।
সো এটা দেখি তোমরা ডিসাইড করবা যে এখানে তোমরা এ এর সূত্র ইউজ করবা নাকি ডি এর সূত্রটা ইউজ করবা। তো প্রথম ক্রম এন এর মানটা পেয়ে গেলাম। 30 ডিগ্রি অপবর্তন প্রদান করে তার প্রতি মিটার, এখানে দেখো প্রতি মিটার বলছে, সো তোমার যে তরঙ্গ দৈর্ঘ্য আছে এটা অবশ্যই মিটারে নিয়ে যেতে হবে। রেখার সংখ্যা কত? প্রথমে যেটা বলছিলাম যে গ্রেটিং দেখে তুমি বুঝতে পারবা যে এ ইউজ করবা ডি ইউজ করবা। তারপর পরবর্তীতে মিটার, ওইটা তোমরা একটু খেয়াল করবা, তারপর তোমরা অঙ্কটা করতে শুরু করবা। তো এখানে যে জিনিসগুলো দেওয়া আছে আমি যদি লিখি, দেখো ল্যামডার মান দেওয়া আছে হচ্ছে 5000 অ্যাংস্ট্রম, এটাকে আমরা মিটারে নিয়ে যাব, অর্থাৎ 5000 ইন্টু 10 ইনভার্স 10 যদি আমরা করি তাহলে এটা মিটারে চলে আসবে। তার পরবর্তীতে দেখো এখানে যেটা দেওয়া আছে প্রথম ক্রম, সো এন এর মান এখানে দেওয়া আছে হচ্ছে 1। আর কি দেওয়া আছে? থিটার মান দেওয়া আছে হচ্ছে 30, থিটার মান দেখলাম হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাকে যেটা বলছে যে প্রতি মিটার রেখার সংখ্যা কত, অর্থাৎ আমাকে এন এর মানটা নির্ণয় করতে বলছে। এখন আমরা প্রথমে এখানে দেখো এখানে চরম নাকি অবম কোনো কিছু কিন্তু উল্লেখ করা নাই। সো কখনো যদি কোয়েশ্চেন এরকম আসে যে কোনো কিছু বলা নাই চরম নাকি অবম, তখন তোমরা ডিরেক্টলি এই সূত্রটা ইউজ করতে পারো। সেটা হচ্ছে ই সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা, এখানে ডি ইউজ করছি কেন, বিকজ এখানে গ্রেটিং দেওয়া আছে তাই। এখন আমাকে যেটা বললো রেখার সংখ্যা কত, সো আমরা একটু আগে পড়ছিলাম যেটা দাঁড়াও, এন ইজ ইকুয়াল টু হচ্ছে 1/d, আমরা সূত্রের মধ্যে দেখে আসছি। তাহলে আমরা ডিটাকে 1/n লিখতে পারি। আচ্ছা, তাহলে এই ডিটাকে আমরা লিখবো হচ্ছে 1/n সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে n ল্যামডা। এখন আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে n এর মান কত। সো n ইজ ইকুয়াল টু হবে, দেখো এখানে থিটার মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে, ল্যামডার মানও দেওয়া আছে, আর 1 তো কনস্ট্যান্ট, আমাকে জাস্ট n এর মানটা নির্ণয় করতে হবে। সো এখানে যদি সবকিছু আমরা ইনপুট দিয়ে আমরা ক্যালকুলেটরে যদি বসাই তাহলে এন এর মান যেটা আসবে সেটা হচ্ছে 10⁶টি। সো এটা হবে হচ্ছে আনসার। তোমরা ওটা খেয়াল করলে দেখবা এখানে জাস্ট আমরা সূত্রটা যদি ভালো ব্যবহার করতে পারি তাহলে এই রিলেটেড অঙ্কগুলো করতে পারি না। তার পরবর্তী অঙ্কটা যদি একটু খেয়াল করো, এখানে যেটা দেওয়া আছে 0.25 মিটার বেদ বিশিষ্ট। আচ্ছা, এখানে বেদ বলতে কি বোঝায় বলতো? বেদ বলতে বোঝায় হচ্ছে প্রস্থ। তো এই জিনিসগুলো দেখে তোমরা পাইবে বলো। বেদ বলতে যেটা হচ্ছে প্রস্থ, অর্থাৎ এখানে চিরের প্রস্থ যেটা এটা দেওয়া আছে। চিরে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো, এখানে ল্যামডার মান দেওয়া আছে। আর তৃতীয় চরমের জন্য অপবর্তন কোণ কত, এখানে কিন্তু দেখো গ্রেটিং দেওয়া নাই, আর এখানে দেওয়া আছে কি চরম। এখন গ্রেটিং দেওয়া নাই, সাথে আছে হচ্ছে চরম। তো এই দুইটা জিনিস দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এখানে তুমি কোন সূত্রটা ইউজ করবা। তো এখানে আগে আমরা দেখি যে কি কোন কোন জিনিসগুলো দেওয়া আছে। প্রথমে যেটা দেওয়া আছে এ এর মান, যেটা বললাম যে চিরের প্রস্থ এখানে দেওয়া আছে 0.25 মিটার। তার পরবর্তী দেখো ল্যামডার মান যেটা দেওয়া আছে, আমরা এটা ডিরেক্ট একদম মিটারে নিয়ে যাই, 5000 ইন্টু 10⁻10 মিটার। এখানে দ্বিতীয় চরম বলছে, সো n ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 2। আর আমাকে যেটা চাইলো অপবর্তন কোণ, দ্যাট মিনস থিটা ইজ ইকুয়াল টু 1। এখন আমরা এখানে চরমের জন্য যে সূত্রটা শিখছিলাম সেটা হচ্ছে a সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 + 1 ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখান থেকে আমাকে থিটার মান নির্ণয় করতে বলছে। সো আমরা যদি সবকিছু মান এখানে ইনপুট দেই, থিটার মান যেটা আসবে সাইন ইনভার্স 1 50 ইন্টু 10⁻7। এটা তোমরা ক্যালকুলেটরে ইনপুট দিলে যেটা পাবা সেটা হবে হচ্ছে আনসার। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তো আমরা শুরুর দিকে পয়েন্টিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করছিলাম, সেখানে পয়েন্টিং ফ্যাক্টর একটা টেবিল আমি দিয়ে দিছি। এখান থেকে তোমরা পয়েন্টিং ফ্যাক্টর যে সূত্রটা এটা একটু দেখবা, আর এর একক যেটা এটা খুবই ইম্পর্টেন্ট। সো পয়েন্টিং ফ্যাক্টর দিয়ে যেটা ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে সমাবর্তন, এটা প্রায় আসে, সো এটা তোমরা দেখে রাখবা। আর যেটা ব্যাখ্যা করা যায় না সেটা হচ্ছে আলোর তড়িৎ ক্রিয়া। সো থিওরিটিক্যাল কোয়েশ্চেন গুলো আমি চেষ্টা করছি এখানে অ্যাড করে দেওয়ার। সো আশা করতেছি জাস্ট আমি যেগুলো অ্যাড করে দিছি এগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। সো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো একটাও মিস করো না। আচ্ছা, এখন আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে হোমওয়ার্কের জন্য। আমি জাস্ট অঙ্কটা অ্যাড করতেছি কেন। আচ্ছা, এইচডব্লিউ এর জন্য তোমাদের আমি একটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে প্রতি মিটারে
আমার সাথে অঙ্কটা খাতায় লিখে ফেলো। 10⁵ রেখা বিশিষ্ট। আচ্ছা, এখানে দেখো আমি একটা অঙ্ক দিচ্ছি তোমাদের। প্রতি মিটারে 10⁵ রেখা বিশিষ্ট একটি সমতল অপবর্তন গ্রেটিং এর উপর ৬০০০ স্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো লম্বভাবে আপতিত হলো, এখানে অপবর্তন ক্রম কতটি? এই অঙ্কটা তোমরা নিজেরা একবার চেষ্টা করবে পাশে। এটা তোমাদের SW আকারে দিলাম। এখানে যে জিনিসটা তোমাদের ভুল হওয়ার চান্স সেটা হচ্ছে অপবর্তন ক্রম কতটি আছে। এখন আমরা যেটা পড়ছিলাম যে এন এর মান, অপবর্তন ক্রম মানে কি, এটা হচ্ছে এন এর মান। তো তোমাদের একটু হিন্টস দিয়ে দিই। সো এন এর মান কি কখনো ভগ্নাংশ হতে পারে নাকি পারে না, এই জিনিসটা তোমরা একটু চিন্তা করবা। আর এই অঙ্কটা তোমরা নিজেরা একবার সলভ করার চেষ্টা করবা। আশা করি অঙ্কটা পারবো। একদম সেম যে সূত্রগুলো বসাবো, আর আমি একটু আগে যে কথাটা বললাম এই কথার সাথে একটু মিলিয়ে অঙ্কটা সলভ করার চেষ্টা করবো। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আলোর সমাবর্তন। এখন কথা হচ্ছে আলোর সমাবর্তন থেকে খুব একটা বেশি বলতে কি মানে কখনোই কোয়েশ্চেন আসে না অস অ্যাডমিশন টেস্টে। সো এই টপিকটা তোমরা একটু ছাড়িয়ে পড়তে পারো। তারপর আমি এখান থেকে যদি চলে আসে এর জন্য জাস্ট সূত্রগুলো তোমাদের একবার দেখায় দিব, তাহলে সূত্রগুলো ইউজ করে যাবা। যদি কখনো চলে আসে তাহলে তুমি এটা সলভ করতে পারো। সমাবর্তনের ক্ষেত্রে প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এটা দেখবা। আর দ্বিতীয়ত যে সূত্রটা আছে আই ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা হবে I0/2 হোল স্কোয়ার থিটা। এই দুইটা সূত্র দেখলে মোটামুটি হবে আশা করি। একটা ম্যাথ দেখলে তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে প্রথমে যে এমসিকিউটা দেওয়া আছে, একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোন তরঙ্গের সমাবর্তন হয় না। এটা বইয়ের মধ্যে একটু দেখলে বাবা, সেটা হচ্ছে শব্দ তরঙ্গ। এটা অনেকবার আসছে সিকেরও, এটা এই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা আসতে পারে, তোমরা জাস্ট এটা একটু মনে রাখবা যে শব্দ তরঙ্গের কখনো সমাবর্তন হয় না। তার পরবর্তীতে দেখো একটা ম্যাথ আমি এখানে দেখাই। আহ দুইটি সমাবর্তক ফালিকে সমান্তরালে এমন ভাবে রাখা হলো যেন দ্বিতীয়টির আলোককক্ষ প্রথমটির আলোককক্ষের সাথে 60 ডিগ্রি কোণে থাকে। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে থিটার মান এখানে দেওয়া আছে, থিটা ইজ ইকুয়ালটা হচ্ছে 60 ডিগ্রি। কোন অসমবর্তিত আলোক এই সহজের প্রান্ত দিয়ে পাঠালে অপর প্রান্তে আলোর তীব্রতা অসমবর্তিত আলোর কত গুণ হবে, অর্থাৎ I0 কত গুণ হবে সেটা আমাকে জানতে চাইছে। So, আমরা প্রথমে বা দ্বিতীয়ত যে সূত্রটা করছিলাম I ইজ ইকুয়ালটা হচ্ছে I0/2 cos স্কোয়ার থিটা। এখন আমাকে বললো যে I0 কত গুণ হবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি I ইজ ইকুয়াল টু I0/2। এখন কস থিটা মান দেওয়া আছে হচ্ছে 60, তাহলে কস স্কোয়ার থিটা লিখলাম। তার পরবর্তীতে দেখো আমরা যদি আইটাকে রাখি আর এখানে কস 60 কে যদি স্কোয়ার করে দিই তাহলে যেটা আসবে সেটা হবে হচ্ছে I0/8। অর্থাৎ যে
অসমবর্তিত আলোর 1/8 অংশ হবে। তো এতটুকু যদি করতে পারো, এটাই তোমরা অপশনে পেয়ে যাবে। এটা হচ্ছে ইয়ংকের আনসার। এই টাইপের সূত্রগুলো জানা থাকলে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে আশা করি। তাহলে আজকের বেসিক এই পর্যন্তই। মোটামুটি সবগুলো টপিকে আমি চেষ্টা করছি সলভ করার। এখন আমরা বিগত বছরগুলোতে ঢাকা ভার্সিটিতে যে কোয়েশ্চেন গুলো আসছে সেগুলো আমরা একটা একটা করে দেখবো যে আমরা এগুলো পারি কিনা। আচ্ছা দেখো, এখানে যে প্রথম প্রবলেমটা দেওয়া আছে, আমরা যদি এটা সলভ করার চেষ্টা করি। প্রশ্নটা বলা আছে যে ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল বা গঠনমূলক চালনের শর্ত কোনটি। আচ্ছা, এটা সলভ করার ক্ষেত্রে আমরা একটু আগে দেখো পড়ে আসছিলাম, আমি নিচে লিখে দিচ্ছি যে আমরা যেটা পড়ছিলাম উজ্জ্বল অথবা গঠনমূলক, জাস্ট সূত্র থেকে আসছে, তোমরা একটু দেখলে খেয়াল করবা। উজ্জ্বল বা গঠনমূলক থাকবে যখন, তখন আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। আর যখন অন্ধকার ছিল, তো অন্ধকার অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ধ্বংসাত্মক, যেহেতু এটা ব্যতিচার। সো অন্ধকার বা ধ্বংসাত্মক যখন ছিল, তখন যেটা শর্ত সেটা হচ্ছে এ সাইন থিটা, নিচে লিখি আমরা এ সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2n+1 ইন্টু হচ্ছে λ/2। সো এই দুইটা শর্ত ছিল। এখন আমাকে প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে উজ্জ্বলের ক্ষেত্রে, অর্থাৎ প্রথমটা আছে। সো এ সাইন থিটা ইজ ইকুয়াল টু n এটা কোথায় আছে? এটা হচ্ছে অপশন বিতে। দেখো একদম সহজ, জাস্ট সূত্রটা যদি তোমরা পারো তাহলে আমরা এই অঙ্কটা তোমরা এমসিকিউটা তোমরা সলভ করতে পারবে। আমরা এখন পরবর্তী অঙ্কটা এমসিকিউ দিকে সলভ করবো। এখানে যেটা দেওয়া আছে দেখো, একটি আলোকরশ্মি চিত্রে প্রদর্শিত তিনটি মাধ্যম দিয়ে অতিক্রম করছে, বেগগুলির ক্রম আহ, কোনটি কোন ক্রমটি সঠিক আছে। এখানে দেখো 9-10-এর যে বেসিক ওইটা থেকে অঙ্কটা করা আছে যে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যম, এরকম তিনটা মাধ্যম দেওয়া আছে, তারপর একটা আলো এখান থেকে প্রদর্শিত হচ্ছে। এখন বলছে যে বেগগুলির ক্রম কোনটি সঠিক হবে, অর্থাৎ কোন মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি হবে। এখানে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, দেখো যে আমরা বেসিক থেকে 9-10-এ যেটা পড়ছিলাম, যে আলো যখন, আমি সুন্দর করে এখানে বুঝাই দিই তোমাদের, এখানে ড্র করি। আচ্ছা, এটা ধরো এটা হচ্ছে অবিলম্ব, আমরা এটা ধরে নিলাম। তো অবিলম্ব, তা আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসে, তো এখানে দেখো তিনটা যে মাধ্যম দেওয়া আছে, এখানে কোনটা হালকা মাধ্যম এবং কোনটা ঘন মাধ্যম এটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া নাই। তো আমরা এখন ফার্স্টে নির্ণয় করবো যে এখানে কোনটা হালকা মাধ্যম এবং কোনটা হচ্ছে ঘন মাধ্যম। তো প্রথমে ধরলাম আলো এখান থেকে এখান বরাবর আসতেছে, অর্থাৎ এই যে প্রথম যেটা, এটা আমরা এখানে দেখাচ্ছি। তো এই যে এটা, তো এটা যখন আমরা দিলাম, তো আমরা যখন জানি যে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, তখন কি করে আলোটা অবিলম্বের দিকে সরে আসে। এই জিনিসটা তোমরা মার্ক করে রাখো যে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, তখন সে আলোটা অবিলম্বের দিকে সরে যায়। তো প্রথম যে একটা জিনিসটা দেখো, যে এটা যদি এই বরাবর আসছে, অর্থাৎ এই যে দেখো এটা ঠিক এরকম না, চিত্রের মধ্যে দেখো এরকম, দ্যাট মিনস এটা যদি অবিলম্ব হয়, এটা কি অবিলম্বের থেকে একটু সরে আসছে। সো আমরা এটা বলতে পারি যে প্রথমটা হচ্ছে হালকা মাধ্যম, আমরা হ দিয়ে লিখলাম, আর নিচেরটা হচ্ছে ঘন মাধ্যম। তারপর ঠিক সেম ভাবে একই জিনিস আমরা করতে পারি যে ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে, তখন সেটা অবিলম্ব থেকে একটু দূরে সরে যাবে। তো দেখো যখন 3 নম্বর মাধ্যমটা, এটা যদি আমরা অবিলম্ব হিসাব করি, দেখো এটা কিন্তু অবিলম্ব থেকে অনেক দূরে সরে গেছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে হালকা মাধ্যম। সো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে হালকা, পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘন, এরপর একটা হচ্ছে আবার হালকা। তো আরেকটা জিনিস তোমরা মনে রাখবা যে হালকা মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি হয়। এই জিনিসটা তোমরা মার্ক করে রাখো যে হালকা মাধ্যমে আলোর বেগ বেশি। আমি একটু লিখে দিই যে হালকা মাধ্যমে বেগ বেশি হয়। So এই এতটুকু তোমরা এই পর্যন্ত যদি আসতে পারো, তাহলে দেখো তোমরা ইজিলি করতে পারবা। সো হালকা মাধ্যমে যদি বেশি হয়, তো এই 3 নাম্বার যে বেগটা আছে, মানে 3 নাম্বার যে মাধ্যমটা আছে, এখানে দেখো অনেক বেশি কোণে বেগে গেছে। এই যে এখানে কিন্তু অনেক বেশি কোণ, দ্যাট মিনস আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে V3 যেটা, এখানে সবচেয়ে বেগ বেশি। তাহলে দেখো এখানে কিন্তু প্রথমে যে সি নাম্বারটা এবং ডি নাম্বারটা কিন্তু অলরেডি বাদ হয়ে গেছে, কারণ এখানে আমরা V3 আমার সবচেয়ে বেশি হবে। সো এ এবং বি এর মধ্যে যে কোনো একটা আনসার হবে। সো আমরা তোমাদের যেটা বলছিলাম যে হালকা মাধ্যমে বেগ বেশি, সো প্রথমে আমরা V3 আমরা ঠিক করে, এটা হচ্ছে বড়। দ্বিতীয়ত দেখো হালকা মাধ্যম যেটা আছে সেটা হচ্ছে V1 এ, দ্যাট মিনস
V3 পরে যেটা ব্যাক হবে সেটা হচ্ছে V1। আমরা যদি অপশন এ দিয়ে খেয়াল করি যে V3 পরে V1 আছে, দ্যাট মিনস এটাই হবে হচ্ছে আনসার। তো আশা করি তোমরা এই এমসিকিউটা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা এখন পরবর্তী এমসিকিউটা খেয়াল করি। আচ্ছা, এখানে যেটা বলা আছে, একটি অতি সুসংগত আলোক রশ্মি একটি সূক্ষ্ম তারের উপর আপতিত হলে তারের পিছনে যে ছায়া তৈরি হয় তা একটি তারের নয় বরং অনেকগুলো সমান্তরাল তারের। এই ঘটনাটি ব্যাখ্যা করা যায় নিম্নে কোনটির দ্বারা। এটা একদম একদম থিওরিটিক্যাল কোয়েশ্চেন, তোমরা বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা বই পড়লে এটা দেখবে, সেটা হচ্ছে just অপবর্তন হবে। এটা মুখস্থের বিষয়, তোমরা একটু দেখে রাখবে, এখানে তো বোঝার ওরকম কিছু নাই। তার পরবর্তী এমসিকিউটা আমরা খেয়াল করে দেখো। এখানে যেটা দেওয়া আছে, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে একটি বিন্দুতে কালো ডোরা আছে। কালো ডোরা বলতে কি বোঝাইছে বলতো? কালো ডোরা কি উজ্জ্বল নাকি অন্ধকার? কালো ডোরা মানে হচ্ছে অন্ধকার। তো আমরা প্রথমে এটা বুঝে ফেললাম যেটা হচ্ছে অন্ধকার। ডোরা উৎপন্ন হয় ওই বিন্দুতে তরঙ্গদের মধ্যে দশা পার্থক্য হলো। দশা পার্থক্য কত এটা আমাকে নির্ণয় করতে বলছে, এবং এম এর মান যেটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে আমি বেসিকটা লিখে দিই, এটা সূত্র থেকে আসছে, আশা করি তোমরা পারবা। আমি লিখে দিচ্ছি যে উজ্জ্বলের ক্ষেত্রে সবসময় যেটা হবে, উজ্জ্বলের ক্ষেত্রে দশা পার্থক্য সংক্ষেপে লিখছে আমি, সেটা হবে 2πm। এখানে এম কেন লিখলাম? এখানে এম উল্লেখ করেছে, এম পূর্ণ সংখ্যা, এটা বলে দিচ্ছে। দ্বিতীয়ত অন্ধকারের ক্ষেত্রে সেম ভাবে অন্ধকারের ক্ষেত্রে দশা পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে 2m+1 ইন্টু হচ্ছে পাই। তো এখানে প্রশ্ন যেটা বলছে এটা হচ্ছে 1। আচ্ছা, প্রশ্ন যেটা বলছে যে অন্ধকারের ক্ষেত্রে, যেহেতু কালো ডোরা দ্যাট মিনস হচ্ছে অন্ধকার, তাহলে আমরা যেটা 2n+1 ইন্টু পাই এটা খুঁজি। আচ্ছা দেখো, এখানে 2n+1 পাই কোথাও নাই, তো আমরা পাই এর সাথে যদি গুণ করে দিই তাহলে 2πm প্লাস হচ্ছে পাই, তাহলে 2πm প্লাস পাই, এটা কোথায় আছে দেখো? অপশন ডিতে। তো এটাই হবে হচ্ছে আনসার, এই যেটা অপশন ডি। আশা করি তোমরা বুঝতে পারছো। তার পরবর্তী এমসিকিউটা আমরা খেয়াল করি। আচ্ছা, কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই এই টপিকটা থেকে আসে প্রতিবারই। আমি তোমাদের জিনিসগুলো লিখে দিই, দেখো। এটা অনেকে অনেক ধরনের ছন্দ দিয়ে মনে রাখে, বাট আমি যেটা মনে রাখতাম সেটা হচ্ছে মহাগামারঞ্জক, অতিবেগুনি দৃশ্যমান, অবনামের রেডিও। এটা দিয়ে আমরা মনে রাখতাম। যেমন মহা দিয়ে যেটা ছিল সেটা হচ্ছে মহাজাগতিক, গামা দিয়ে হচ্ছে গামা রশ্মি, রঞ্জক মানে হচ্ছে এক্স রে, অতিবেগুনি হচ্ছে আলট্রা ভায়োলেট, অতিবেগুনি দৃশ্যমান, মহাগামারঞ্জক, অতিবেগুনি দৃশ্যমান, অবনা মানে হচ্ছে অবলোহিত। মের মানে হচ্ছে মহাগামারঞ্জক, অতিবেগুনি দৃশ্যমান, অবলা। আচ্ছা আমরা তারপর হচ্ছে রেডিও লিখলাম, মাঝখানে একটা আছে, এটা আমার একটু খেয়াল আসতেছে না। আচ্ছা, মেয়ের মানে হচ্ছে মাইক্রোওয়েভ। আমি ইয়েস। আচ্ছা, তাহলে আমরা যেটা শর্টকাট করছিলাম, মহাগামারঞ্জক, অতিবেগুনি দৃশ্যমান, অবলামি, রেডিও, এটা দিয়ে আমরা জিনিসটা মনে রাখতাম। সো এখানে যেটা মনে রাখবা যে উপর থেকে যখন আমরা নিচের দিকে নামবো তখন ল্যামডার মানটা বৃদ্ধি পাবে, এটা মনে রাখবা। সো আমরা আরেকটা সূত্র জানি, সি অথবা ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। সো আমরা এখানে যদি ল্যামডার সাথে এফ এর সম্পর্ক নির্ণয় করি সেটা হচ্ছে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1/f। দ্যাট মিনস যে উপর থেকে নিচ বরাবর যেহেতু ল্যামডার মান বৃদ্ধি পাচ্ছে, তাহলে ঠিক একইভাবে এখান থেকে যে এফ এর মান যেটা সেটা হবে অবশ্যই হ্রাস পাবে। ঠিক সেম ভাবে নিচ থেকে যখন উপরে উঠবে তখন ল্যামডার মান হ্রাস পাবে এবং এফ এর মান হচ্ছে তখন বৃদ্ধি পাবে। এই এতক্ষণ যে কথাগুলো বললাম এখান থেকে এক দুইটা এমসিকিউ আসবেই, মানে প্রতিবারই আসে, সো এবারও আসতে পারে, এটা একটু ভালোভাবে দেখবা। এখন এখানে দেখো যে কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়। আমি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের সবগুলো জিনিস দেওয়া আছে, এখানে কোন জিনিসটা নাই দেখো? এক্স রে ছিল, রেডিও ছিল, মাইক্রোওয়েভ ছিল, জাস্ট নাই যেটা সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। দ্যাট মিনস এটাই হবে হচ্ছে আনসার, এটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়, এটা ভেবে হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এখানে যেটা দেওয়া আছে,
আলো বক্রপথের অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সঞ্চালিত হতে পারে, নিম্নের কোন ঘটনাটি একে ব্যাখ্যা করতে পারে? তোমরা 9-10 আশা করি পড়ছিলে যে অপটিক্যাল ফাইবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগিয়ে ব্যবহার করে কাজ করে। সো এখানে যেটা আসবে সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। থিওরিটিক্যাল একটা প্রশ্ন, 9-10 নিয়ে তোমরা পড়ছিলে, আশা করি এটা পারবা। আচ্ছা, তারপর আমরা যে এমসিকিউটা দেখবো, এই যে সেম ভাবে নিচের কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম? দেখো আমি তোমাদের একটু আগে যে কনসেপ্টটা দেখাইছি সেম কনসেপ্টের অঙ্কটা, আর এটা আনসার কি হবে তোমরা একটু নিজের একটা দেওয়ার চেষ্টা করো। তো আশা করি তোমরা এটা পারবা, তোমরা নিজেরা এটা একবার চেষ্টা করে দেখবে এটা আনসার কত হয় বা কোনটা হয়। একদম সেম আগের কনসেপ্ট, আগের থিওরিটা তোমরা ইউজ করবো, তাহলে এখানে তোমরা এটা সলভ করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী অঙ্কটা দেখি। এখানে যেটা দেওয়া আছে, একটি পাতলা ফিল্মের উপর আলোক একবর্ণী আলো উলম্বভাবে আপতিত হলো। যদি ফিল্মের ভেতর আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা হয় তবে সর্বনিম্ন কত পুরুত্বের জন্য প্রতিফলিত আলো সবচেয়ে বেশি উজ্জ্বল হবে? দেখো এখানে দেওয়া আছে যে ফিল্মের উপর এক বর্ণী আলো, এবং এখানে দেওয়া আছে কত পুরুত্ব, দ্যাট মিনস এখানে হচ্ছে এক্স এর মান যেটা সেটা আমাকে চাইছে। সো এই ধরনের ইয়ার ক্ষেত্রে তোমরা অঙ্কের ক্ষেত্রে তোমরা যে এটা মনে রাখবা, উজ্জ্বলের ক্ষেত্রে যেটা মনে রাখতে পারো সেটা হচ্ছে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা বাই 2। আচ্ছা, তো এখানে বললো কত পুরুত্ব, দ্যাট মিনস আমাকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তো এখান থেকে যদি আমরা এক্স এর মানটা নির্ণয় করি, তাহলে যেটা আসবে হচ্ছে ল্যামডা বাই 4। সো এটা কই আসছে? অপশন সি তে। সো এটা হবে হচ্ছে অ্যান্সার। পরবর্তী এমসিকিউটা আমরা খেয়াল করি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এখানে যেটা দেওয়া আছে, ইপসাইলন নট এবং মিউ নট এর একক নিচের কোনটির এককের সমান আছে? সো আমরা একটা সূত্র পড়ছিলাম, তোমরা একটু দেখবা যে আমি লিখে দিছিলাম প্রথম দিকেই ক্লাসে, যে সি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√ওভার অফ মিউ নট এবং ইপসাইলন নট। এখন আমাকে বললো যে মিউ নট ইপসাইলন নট, দ্যাট মিনস এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে √ওভার অফ মিউ নট ইপসাইলন নট ইজ ইকুয়াল টু হবে 1/c। কিন্তু আমাকে কি এটা চাইছে? আমাকে কিন্তু শুধু মিউ নট ইপসিলন চাইছে, এখানে রুটটা থাকতে পারবে না। সো আমরা যদি স্কোয়ার করি উভয় পাশে, তাহলে মিউ নট ইপসাইলন নট ইজ ইকুয়াল টু হবে 1/c স্কোয়ার। তাহলে আমরা জানি সি দিয়ে কি বোঝাই? সি দিয়ে আমরা আলোর বেগ বোঝাই, দ্যাট মিনস এটা হচ্ছে এক ধরনের বেগ বা ভেলোসিটি। তাহলে এটা আমরা লিখতে পারি 1/ভেলোসিটি, ভেলোসিটি যেহেতু স্কোয়ার আছে, সো এটা হচ্ছে স্কোয়ার। এটা অপশন কততে আছে? 1/ভেলোসিটি স্কোয়ার হচ্ছে অপশন ডিতে, এটাই হবে হচ্ছে আনসার। আশা করি তোমরা এমসিকিউটা বুঝতে পারছো। তারপর দেখো, নিচের কোন ভৌত প্রক্রিয়ার শব্দ তরঙ্গ দ্বারা প্রদর্শিত হয়? এই সেম এমসিকিউটা আমি তোমাদের করে আসছি একটু আগে। সো এটা হচ্ছে সমাবর্তন, এটা শর্টকাট যেটা ট্রিক সেটা হচ্ছে দেখো শব্দ শব্দ তরঙ্গ, দ্যাট মিনস শব্দের মধ্যে স আছে আর সমাবর্তনের মধ্যে স আছে, এটা দিয়ে তোমরা এটা মনে রাখতে পারো। এখানে যে এমসিকিউটা দেওয়া আছে যে আলো যখন বায়ু থেকে কাঁচে প্রবেশ করে তখন আলোর তরঙ্গে কি পরিবর্তন হয়? আমরা এটা জানি যে আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে তখন তার বেগ এবং যে তরঙ্গ দৈর্ঘ্য এটার একটা পরিবর্তন আসে। এটা মেইনলি থিওরিটিক্যাল একটা কোয়েশ্চেন। সো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসার সময় তার বেগের এবং তরঙ্গ দৈর্ঘ্যের একটা পরিবর্তন আছে, এটা হবে হচ্ছে অপশন সি। তার পরবর্তী এমসিকিউটা দেখো, যে কৃষ্ণ বস্তুর তাপমাত্রা তাপমাত্রা এবং হচ্ছে বিকিরণের হার কত গুণ বৃদ্ধি পাবে? দ্বিগুণ করলে কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা, কৃষ্ণ বস্তুর তাপমাত্রা এবং হারের যে সম্পর্ক সেটা কি তোমরা জানো? সেটার যে সম্পর্ক বিকিরণের হার যেটা সেটা হচ্ছে ই ইজ প্রপোর্শনাল টু হবে হচ্ছে T⁴। এখন যেটা বলবো যে বিকিরণের হার কত গুণ বৃদ্ধি পাবে যদি তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করা হয়, অর্থাৎ যদি ই ইজ প্রপোর্শনাল টু হবে তাপমাত্রা যেহেতু দ্বিগুণ, সো T⁴, এটা করলে যেটা আসবে সেটা হবে হচ্ছে 16। তাহলে এটা হচ্ছে অপশন এ। তোমরা জাস্ট এই সম্পর্কটা যদি পারো, এই যে ইজ প্রপোর্শনাল টু T⁴, তাহলে আমি সিঙ্গলটা তোমরা সলভ করতে পারবে।
এখানে আমি ওই এমসিকিউ গুলো ঠিক করছি যেগুলো তো মনে করে যে একটু ইউনিক টাইপের, যেগুলো তোমরা হয়তো একটু স্কিপ করে দাও। একবার আমরা এই কোয়েশ্চেন গুলো সিলেক্ট করছি, যেন এখানে একসাথে দেখা হয়ে গেলে তোমাদের যত আলাদা করে আবার এই কোয়েশ্চেন গুলো দেখতে না হয়, একবারে যেন সবটুকু হয়ে যায়। আর আমি কনসেপ্টের মধ্যে যে অঙ্কগুলো করাইছি ওইগুলো খুব ইম্পর্টেন্ট দিয়ে দেবো, কারণ অস্টে যদি আসে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে, আর ওই যে ওই কনসেপ্ট গুলো দেখালাম, যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো দেখালাম ওইগুলো থেকে বেশি আসবে। এই থিওরিটিক্যাল দিয়ে খুব বেশি আসে না, বাট আসলে যেন পারো এই কারণে তোমাদের এই অঙ্কগুলো আমি করাই দিচ্ছি বা এমসিকিউ গুলো সলভ করে দিচ্ছি। তার পরবর্তী যে এমসিকিউটা দেওয়া আছে দেখো, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা সর্বনিম্ন থেকে সর্ববৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের হিসাবে সাজানো হলে তার নিম্নরূপ কোনটি হবে? আচ্ছা, এটা দেখো আমরা একটু আগে পড়ে আসছিলাম যে মহাকামরঞ্জক, অতিবেগুনি দৃশ্যমান, অবলামের রেডিও, এরকম একটা ট্রিক্স দিয়ে আমরা জিনিসটা বুঝে পড়ার চেষ্টা করছিলাম, এবং যেটা বলছিলাম যে উপর থেকে যখন নিচে যাবে তখন কি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডার মান হচ্ছে বৃদ্ধি পাবে, এবং যে কম্পাঙ্ক সেটার মান হচ্ছে হ্রাস পাবে। এখন বললো যে সর্ববৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের হিসেবে আমি সাজাতে চাই, দ্যাট মিনস তরঙ্গ দৈর্ঘ্য কি সর্ববৃহৎ থাকতে হবে, অর্থাৎ আমার নিচের দিকে কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, অর্থাৎ আমাকে নিচের দিক থেকে উপরের দিকে উঠতে হবে। বুঝতে পারছো? তো এটা যদি আমরা করি যে, আচ্ছা এখানে বলে সর্বনিম্ন থেকে সর্ববৃহৎ, দ্যাট মিনস কি আমাকে উপর থেকে নিচে যেতে হবে, সরি উপর থেকে নিচে যেতে হবে। যে এখানে বলছে যে সর্বনিম্ন থেকে সর্ববৃহৎ, কিন্তু উপরের দিকে থাকে সর্বনিম্ন, তারপর নিচের দিকে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। দ্যাট মিনস আমার উপর থেকে নিচে চিন্তা করতে হবে। তাহলে আমরা আমরা যে ট্রিক্সটা শিখছিলাম মনে রাখার জন্য, ওটা তোমরা এখানে অ্যাপ্লাই করবা। দেখো তখন কি ছিল, মহাকামা, কামাটা কি আগে ছিল, দেখো এখানে শুধুমাত্র অপশন সি থেকে কামাটা আগে আছে, সো এটা হবে হচ্ছে আনসার। আশা করি তোমরা ওটা বুঝতে পারছো। পরবর্তী যে এমসিকিউটা আছে দেখো, বায়ু থেকে অন্য কোনো মাধ্যমের ভিতরে একটি আলোক রশ্মি প্রবেশ করার পর তার গতি 15% হ্রাস পায়, ওই মাধ্যমের প্রতি স্বর্ণাঙ্ক কত আছে? প্রতি স্বর্ণাঙ্কের 5টা সূত্র আছে, আমি তোমাদের সূত্রগুলো লিখে দেই, যে এই অঙ্ক ছাড়াও এই টাইপের যে অঙ্কগুলো আসবে তোমরা সেগুলো সলভ করতে পারবা। লাইক এ মিউ বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে সাইন আই বাই সাইন আর। তোমরা কি বলতে পারো এটা কার সূত্র? এটাকে বলা হয় হচ্ছে স্নেলের সূত্র। এটা মাঝে মাঝে এমসিকিউ আসে, স্নেলের সূত্র। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন আই বাই সাইন আর, অথবা এটাকে আমরা লিখতে পারি মিউ বি বাই মিউ এ। তিনটা হইলো। তো এটাকে আমরা আরো লিখতে পারি ল্যামডা এ বাই ল্যামডা ডি। আচ্ছা, এটাকে আমরা আরো যেটা লিখতে পারি সেটা হচ্ছে, নিচের দিকে আমরা লিখি সি এ বাই সি বি। আরো একভাবে লিখতে পারি সেটা হচ্ছে 1 বাই, জাস্ট উল্টায় দিব, বি মিউ এ। এই সূত্রগুলো লিখে দিলাম। প্রতিসরণের ক্ষেত্রে জাস্ট এই সূত্রগুলো তোমরা যদি পারো তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। এখন অঙ্কটা যেটা বললো যে বায়ু থেকে অন্য কোনো মাধ্যম, অর্থাৎ ধরলাম হচ্ছে এ থেকে অন্য কোনো মাধ্যম অর্থাৎ এক্স যদি আসে, তাহলে তার গতি 15% হ্রাস পায়, তাহলে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত হবে? আচ্ছা, তো 15% হ্রাস থেকে পাবে? 100% থেকে তো 15% হ্রাস পাবে, তাই না? তো গতি যেটা হবে, ফার্স্টে ছিল কত? 100, সো 15% হ্রাস পাওয়ার পর এটা হয়েছে কত? 85। সো আমরা জাস্ট 85 লিখবো। তারপর এখান থেকে জাস্ট আমার এ মিউ এক্স এর মানটা চাইছে, যে প্রতিসরণাঙ্ক কত হবে, দ্যাট মিনস এ মিউ এক্স চাইছে। এখান থেকে জাস্ট আমরা যদি এটা যদি ক্যালকুলেটরে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 1.18। এটা হচ্ছে অপশন ডি। অপশন ডি, এটা হবে হচ্ছে আনসার। পরবর্তীতে যে এমসিকিউটা আছে দেখো, ইয়ং এর ডাবল স্লিট পরীক্ষা কি প্রদর্শন করে? তো একদম ইজি কোয়েশ্চেন। ইয়ং এর যে ডাবল স্লিট পরীক্ষা সেটা হচ্ছে আলোর ব্যতিচারকে প্রদর্শন করে, এটা তোমরা আশা করি পারোই। তো চ্যাপ্টারটা দেখো এখানে এখানে শেষ হলো। আমি চেষ্টা করছি সবগুলো তোমাদের থিওরি যতটুকু সব শেষ করার মতো, আর যে প্রত্যেকটা যে টপিক আমি সূত্রগুলো লিখে একদম সুন্দরভাবে সবগুলো অঙ্ক, সবগুলো টপিক থেকে একটা করে অঙ্ক বা 2-3টা করে অঙ্ক দেখানোর চেষ্টা করছি। So, তোমরা যদি ক্লাসটা ভালো করে পড়ো আর যে ভার্সিটি এই ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকটা জাস্ট একটু প্র্যাকটিস করো, তাহলে এই চ্যাপ্টার থেকে আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না। তো আশা করি তোমরা ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারছো, আর কোনো সমস্যা যদি থাকে তাহলে আমাকে ইনবক্সে জানাতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।